কেউ, তাই জন্য একটু দেরি হচ্ছে। তো সমস্যা নেই, প্রথম দিন তো একটু সহ্য করে নাও, আর কি করবে। আচ্ছা, তো পলিটি তো আমি নাহলে শুরু করছি। আমি আজকে পলিটি শুরু করছি। দেখো, পলিটিটাও আমি নেব, ইতিহাসটাও কিছুটা আমি নেব, আর কেমিস্ট্রিটা হয়তো কিছুটা নেব। কেমিস্ট্রি কিছুটা না, কেমিস্ট্রি পুরোটাই নেব আমি। এবার হ্যাঁ সেকেন্ড, ঠিক আছে। তাহলে আচ্ছা, পলিটিটা তো শুরু করবো। আগের দিন আমি কিছুটা শুরু করেছিলাম, আজকেও শুরু করবো। তা আজকে আমি প্রথম থেকেই বলবো। তা আমি যদি দেখো, আমাদের পলিটি মানে তো আমাদের ইন্ডিয়ান পলিটির ওপরে, কিছু ইন্ডিয়ান পলিটির ওপরে আছে। পলিটি মানে পলিটিক্যাল সায়েন্স নয়। এখানে আমরা যেটা পড়বো সেটা কোনো পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট পড়বো না। আমরা পড়বো একটা পার্ট, যেটাকে বলে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধানের কি মানে আর্টিকেল, তার ভাগ, তার ওই শিডিউল, এইসব সম্বন্ধীয় পড়বো। যেটা যেটা পলিটি মানে যেটা কম্পিটিটিভ, প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় লাগে, কিছু না কিছু কাজে লাগে। এবারে তুমি যদি বিশেষ লেভেলের পরীক্ষা দাও, বিশেষ লেভেলের বা আরো বেশি লেভেলের মানে আরো বড় বড় লেভেলের পরীক্ষা দাও, তখন একটু ডিটেলসে, খুব ডিটেলসে জানতে হবে। না হলে নর্মাল তুমি যদি কোনো পরীক্ষা দাও, তখন ধরো এই পুলিশের যে কোনো পরীক্ষা হোক, এই কনস্টেবল হোক, এসআই হোক, বা এমনি নর্মাল যে পুলিশ যে যাই পরীক্ষা হোক, ছোটখাটো যেসব পরীক্ষা, এমনি পিএসসি লেভেলের ক্লার্কশিপ বা এইসব যেসব পরীক্ষা হয়, ফুড এসআই, এইসব পরীক্ষার জন্য নর্মাল পলিটিক্যাল নর্মাল পলিটি চাই, মানে কনস্টিটিউশনের কিছু মানে অংশ চাই। এবার কথা হচ্ছে আমরা সেই ইয়েতে পড়বো। তো ফার্স্টে আমরা বেসিক নলেজ তৈরি করবো, তারপর পড়বো। আচ্ছা, আমি পলিটি কথা বলতে আসি। এখানে তিনটে পলিটি বলতে গেলে, কনস্টিটিউশন বলতে গেলে তিনটে জিনিস। একটা তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে গেলে আমার ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্বন্ধে জানতে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন কিছুই নয়, একটা বই। মনে করো একটা, পরিষ্কার কথা বলতে গেলে একটা বই, যে বইটার উপরে মানে নির্ভর করে পুরো ভারতীয় মানে নাগরিকদের অ্যাকচুয়ালি ওই বইটা মেনে চলতে হয়। ঠিক আছে? তো একটা দেশ গড়তে গেলে, দেখো দেশ গড়তে গেলে এমনি এমনি তো আমি বলতে পারি না, কিছু নিয়ম মানে নিয়ম কানুনের উপর ভিত্তি করে একটা দেশ গড়ে ওঠে। আমি যদি সেই নিয়ম কানুনগুলোকে কোনো কোথাও লিপিবদ্ধ করি, তোমার বাড়ি চালাতে গেলেও কোথাও না কোথাও কিছু না কিছু নিয়ম কানুন দরকার। তো একটা বড় দেশ চালাতে গেলে কিছু না কিছু নিয়ম কানুন দরকার। সেই নিয়ম কানুন যদি আমি কোনো একটা বইতে লিপিবদ্ধ করে রাখি, ওই বইটার নাম হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান। মানে সংবিধানে সমস্ত একটা দেশ চালাতে গেলে যেসব জিনিসপত্র দরকার সেগুলোকে লিপিবদ্ধ করা আছে। কোথায়? কনস্টিটিউশন, সংবিধান। এইবারে তার মানে এই সংবিধান অনুযায়ী মেনে আমিও চলবো, তুমিও চলবে, দেশের প্রেসিডেন্টও চলবে, প্রধানমন্ত্রী চলবে, সুপ্রিম কোর্ট চলবে, হাইকোর্ট চলবে, সমস্ত পুলিশ কানুন সবকিছু এই বইটাকে মেনে চলতে হবে, যেটাকে বলে সংবিধান। সংবিধানের নিচে, সংবিধানের উপরে কেউ নয়, সংবিধান সর্বোপরি, ওকে মেনে চলতেই হবে। এইবারে কথা হচ্ছে, তুমি যদি সংবিধানকে লঙ্ঘন করো, তুমি সংবিধানের কোনো নিয়ম কানুন লঙ্ঘন করলে, তখন এনফোর্স কারা করে? পুলিশ আসে। পুলিশ কিন্তু তখন সংবিধানকে সাইড করে দিয়ে এটা কারা মেনে চলে? পুলিশ। তার মানে কি পুলিশ আইপিসি মেনে চলে? ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে না? না, এর কথা সবাইকে মানতে হবে। তুমি, আমি, পুলিশ, জাজ, উকিল, যাই যা আছে সবাইকে ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনে চলতে হবে। এই নিয়মটা লঙ্ঘন করা মানে, এখানে যেগুলো লেখা আছে সেই সব নিয়মের লঙ্ঘন করা মানে তখন তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। কিসের ভিত্তিতে? আইপিসির ভিত্তিতে, ইন্ডিয়ান পেনাল কোডের ভিত্তিতে। তো ইন্ডিয়ান পেনাল কোড তোমাদের সিলেবাসে নেই। ইন্ডিয়ান পেনাল কোড তোমরা যদি চাকরি বাকরি মানে যখন তোমরা পেয়ে যাবে চাকরি বাকরি, তোমাদের ট্রেনিং পিরিয়ডে যদি পুলিশে যাও, পুলিশের ট্রেনিং পিরিয়ডে তোমাকে আইপিসির সমস্ত ধারা একটার পর একটা ধারা সব বলে দেবে। এইবার পুলিশ তো ধরো, পুলিশ ধরার পরে তোমাকে ধরো পুলিশ তো তোমাকে জেলে রেখে দেবে না, মানে ওই তোমার লকআপে রেখে দেবে না, ও তোমাকে কোর্টে পেশ করবে। কি কোর্টে পেশ করার পরে কোর্ট কাজ করে এটার উপরে, সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড, জাজ, উকিল, এরা সমস্ত কিছু সিআরপিসি মেনে চলে। কিন্তু সবার উপরে কাকে মানতে হবে? ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানকে মেনে সবাইকে চলতে হবে। আচ্ছা, কিছু রেসপন্স করো, শোনা যাচ্ছে তো? এই যে কথাগুলো আমি বলছি সব শোনা যাচ্ছে তো আস্তে আস্তে করে? আচ্ছা, বাহ। আচ্ছা, তাহলে
ইন্ডিয়ান কনস্টিটিউশন সবাইকে মানতে হচ্ছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের নিয়ম লঙ্ঘন করলে কে ধরে নিয়ে যাবে? পুলিশ। পুলিশ পুলিশ মানে কোন নিয়ম অনুযায়ী ধরে নিয়ে যাবে? আইপিসি অনুযায়ী। আচ্ছা, আইপিসি মানে ইন্ডিয়ান পেনাল কোড। পুলিশ কাকে গিয়ে পেশ করে দেবে? জজের কাছে। জাজ জাজ কি নিয়ম মানে জাজ কোথাকার নিয়ম মেনে চলে? সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড। এইবারে এই যে বইটা ইন্ডিয়ান কনস্টিটিউশন, এর মধ্যে কিছু চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলোকে বলে পার্ট। কি বলে? পার্ট বা ভাগ। এখানে পার্ট আছে 22টা, মানে 22টা চ্যাপ্টার আছে। তোমার গণিত বইতে দেবে, কোন গণিত বইতে থাকে না ওই চ্যাপ্টার, একটা চ্যাপ্টার আছে ক্যালকুলাস আছে, একটা চ্যাপ্টার আছে ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে, গণিত বইয়ের যেমন চ্যাপ্টার হয় সেরকম এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের 22টা চ্যাপ্টার আছে, যাকে বলে পার্ট। বুঝতে পারলে? এই পার্টের অন্তর্গত, এই পার্টের ভেতরে এই টোটাল 22টা পার্টের মধ্যে মানে কিছু কিছু প্রত্যেকটা পার্টের মধ্যে আর্টিকেল আছে, তাকে বলে আর্টিকেল বা অনুচ্ছেদ। কি থাকে? আর্টিকেল। আর্টিকেল থাকে 395টা। বুঝতে পারছো? তাহলে আমার পার্ট কত থাকে? 22টা পার্ট থাকে আর 395টা আর্টিকেল থাকে। এই আর্টিকেলগুলো সব কিন্তু পার্টের মধ্যেই থাকে। কি বুঝতে পারছো? এই সমস্ত আর্টিকেলগুলো সব কটা পার্টের মধ্যে থাকে। যেমন 1 নম্বর পার্টে 1 থেকে 4 নম্বর আর্টিকেল থাকে, 2 নম্বর পার্টে 5 থেকে ওই তোমার 5 থেকে 11 নম্বর পর্যন্ত আর্টিকেল থাকে, 3 নম্বর পার্টে 12 থেকে 35 অবধি আর্টিকেল থাকে, 4 নম্বর পার্ট, এরকম করে এই টোটাল 22টা পার্টে 395টা আর্টিকেল থাকে। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও এই দুটো চ্যাপ্টারের কথা বলতে গেল, এছাড়াও একটা তালিকা ঢুকিয়ে দেওয়া আছে এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের ভিতরে, যেটাকে বলে শিডিউল। কি বলে? শিডিউল বলে। এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই পার্ট আর আর্টিকেল ছাড়াও এর মধ্যে একটা তালিকা ঢুকিয়ে দেওয়া আছে, যেটাকে বলে শিডিউল। যেমন আমি বলি, ধরো কোনো পার্টে প্রেসিডেন্টের কথা বলা আছে, যে আমাদের দেশে একটা প্রেসিডেন্ট থাকবে, এই ব্যাপার আছে। বা আরো আমি সহজ করে বলি, ধরো 1 নম্বর আর্টিকেলে বলা আছে যে ভারত কিছু রাজ্য সমূহ মানে ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেটস, মানে কিছু রাজ্যকে জড়ো করে ইন্ডিয়াকে তৈরি করা হয়েছে। এটা লেখা আছে 1 নম্বর আর্টিকেল। কিন্তু তোমাকে যদি জানতে হয় যে আমি 1 নম্বর আর্টিকেল তো পড়লাম, ভারতে প্রচুর রাজ্য আছে, ভালো কথা, এবার এই রাজ্যের নামগুলো কি আছে, ওই ডিটেলস গুলো তুমি কোথায় পাবে? ডিটেলস বেশি যদি দেখতে হয় তাকে ঢুকে যাও শিডিউলে। শিডিউলে তুমি দেখতে পাবে ওখানে 28টা রাজ্য আছে, 8টা ইউনিয়ন টেরিটরি আছে, এদের নাম আছে, সমস্ত কিছু দেখে নাও। এর কত তার বর্ডার, কোন কোন রাজ্যের সাথে সে মানে স্টেট বর্ডার শেয়ার করছে, এই সব কিছু সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে কোথায়? শিডিউলে। শিডিউল আছে এখন পর্যন্ত, শিডিউল আছে 12টা, আগে 8টা ছিল, এখন 12টা হয়ে গেছে। তাহলে আমি আইপিসি আর সিআরবিসি তে এখন ঢুকছি না। আইপিসি আর সিআরবিসি অ্যাকচুয়ালি নেই, সিলেবাসে নেই তোমাদের। তো আইপিসি আর সিআরবিসি আমি এখানে পড়াবো। এখানে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আইপিসি সিআরবিসি ইয়া আইপিসি সিআরবিসি। আচ্ছা, আইপিসি আমি সে কিছুটা বলে দেবো নালে। যাই হোক, তাহলে দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন তাহলে কি কি পাচ্ছি? পার্ট পাচ্ছি 22টা, আর্টিকেল পাচ্ছি 395টা, শিডিউল পাচ্ছি 12টা। এগুলো বাংলা কি? পার্টকে বলে ভাগ, ভাগ আছে 22টা, আর্টিকেলকে বলে অনুচ্ছেদ, অনুচ্ছেদ আছে 395টা, শিডিউলকে বলে তফসিল, তফসিল আছে তোমার 12টা। এইবার কথা হচ্ছে এই তো কনস্টিটিউশন, এখানে কনস্টিটিউশন এইসব আছে। এই কনস্টিটিউশনকে মেনে সবাই চলে, আমি তুমি, হ্যাঁ, উকিল ডাক্তার পুলিশ যাই যা আছে সবাই মেনে চলে তোমার এই ইন্ডিয়ান কনস্টিটিউশন। আইপিসি মেনে চলে কে? শুধু পুলিশ। আইপিসি পুলিশের কথা, মানে আইপিসি মেনে চলে হচ্ছে তোমার পুলিশ। আইপিসিতে কিন্তু এই আর্টিকেল পার্ট কিছুই নেই, আইপিসিতে আছে সেকশন বা ধারা, সেকশন আছে। সিআরবিসি তো সেকশন থাকে, কিন্তু এর সেকশন থেকে আলাদা সেকশন, কিন্তু সেকশন থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে আমি এখন আইপিসি আর সিআরবিসি মুছে দিচ্ছি, কারণ আইপিসি আর সিআরবিসি আমাদের কোনো কাজে না, ওটা কোনো কাজে আসে না। আইপিসি আর সিআরবিসি দেখলাম আমি, ইন্ডিয়ান কনস্টিটিউশনে আসি আমরা। আচ্ছা, তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি কি পাচ্ছি? পার্ট পাচ্ছি 22টা, 395টা শিডিউল পাচ্ছি। আচ্ছা, তো এই 395 আর্টিকেল পাচ্ছি আর শিডিউল পাচ্ছি 12টা। আচ্ছা, এইবার কথা হচ্ছে আমরা এই পার্ট আর আর্টিকেলের পরে ঢুকবো, আগে আমরা শিডিউল দেখবো ভালো করে। কারণ আমরা ফার্স্ট তালিকা না জানলে ওই তালিকাতে আমরা যখন পরে পার্ট বা আর্টিকেল পড়বো তখন তো আমরা কিছু কিছু জিনিস জানবো, তো সেই জিনিসগুলোকে রিলেট করবো কি করে যদি আমি আগে থেকে শিডিউল না জেনে থাকি। তো তাই জন্য আমরা আগে দেখবো শিডিউল, এই 12টা শিডিউল আমরা আগে দেখে নেবো। আমরা এইটা যখন শেষ করবো, ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই সমস্ত কিছু চ্যাপ্টার যখন শেষ করে দেবো, তখন সমস্ত কিছু শেষ হয়ে যাবে, মানে আমার পলিটি শেষ হয়ে যাবে। তার আগে আমার পলিটি শেষ করার আগে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই 12টা শিডিউল। ফার্স্ট আমি তালিকাটা দেখবো, তালিকাটা দেখার পরে সমস্ত কিছু পার্ট আর আর্টিকেলে আসছে। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এই যে স্যার এগুলো তো বলে দিচ্ছে এই, আচ্ছা এই কনস্টিটিউশন এলো কোত্থেকে, বা তোমার কনস্টিটিউশনের কথা ছাড়া কনস্টিটিউশন কে বানিয়েছে, কতদিন ধরে সময় লেগেছে, কত কিছু অনেক কিছু আছে। এর পুরো হিস্ট্রি
মানে এর পেছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি পুরো সমস্ত কিছু পার্ট বা আর্টিকেল বা শিডিউল এগুলো সব শেষে বলবো, তাতে বেশি মনে থাকবে। আচ্ছা দেখো, অনেক বইতে কিন্তু তোমরা প্রথমেই দেখবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। কেউ যদি পলিটি সংক্রান্ত একটা কম্পিটিটিভ দুনিয়া পলিটি সংক্রান্ত সবচেয়ে ফেমাস হয়ে আছে লক্ষ্মীকান্তের, এম লক্ষ্মীকান্ত একটা নিজেই একটা কনস্টিটিউশন, মনে করো ও পড়া খুব চাপে। এইবারে কথা পড়ে ইংলিশে, এবারে কথা হচ্ছে কেউ যদি এম লক্ষ্মীকান্ত যদি কেউ ফলো করেও থাকে, সেখানে দেখবে প্রথমেই কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমি জানি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানাটাও উচিত, কিন্তু আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড করবো না, এটা একটু তফাৎ। কেন এটা আমি একটু ভেবেছি যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি আগে করাবো না। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমাকে যদি পড়িয়ে দিই, তোমার মস্তিষ্ক অন্য জায়গায় ঘুরবে, কনস্টিটিউশন থেকে বেরিয়ে ওটা হিস্ট্রিতে ঘুরবে। কেন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে ওই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যে চলে তোমরা দেরি করে আসছো কেন স্যার? একটু একটা দরকার ছিল, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত যত কিছু কোশ্চেন বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত যাই কিছু আছে না কেন, সব ইতিহাসের চ্যাপ্টার। তো আমি ওটা ঢুকবো না, তার আগে কথা বলি। তাহলে আমরা কি করছি, পার্ট করছি 22টা, 395 আর্টিকেল করছি, আর শিডিউল করছি 12টা। এইবার কথা হচ্ছে আমরা 12টা শিডিউল আগে দেখবো, 12টা শিডিউল আমরা দেখবো, তারপরে এই পার্টের ব্যাপার আসে। আচ্ছা, এই সংক্রান্ত তোমরা ডিরেক্ট ডাউনলোড করো এখান থেকে। পিডিএফ তোমরা দেবো, পিডিএফ হয়তো দেবো, 1-2 দিন দেরি হবে, পিডিএফ দেবে, পিডিএফ পাবে। কিন্তু আমি বলছি তোমরা যদি ডিরেক্ট কেউ জলদি চাকরি পেতে চাও, তাহলে এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করো মাথায়। পরে পড়বো, লিখে নেবো, লিখে নিলে লিখে দিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু পরে পড়বো, ফেলে রাখবো, এরকম নয়। দরকার হলে এখানেই সমস্ত কিছু মানে কি বলা যায় ঠোঁটস্থ করে নেবো, কিন্তু এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করো। পিডিএফ পাবে, পিডিএফ 1-2 দিন দেরি হবে, কিন্তু পিডিএফ পাবে। কিন্তু পিডিএফ এর জন্য বসে থাকো না। আচ্ছা, তাহলে কি আছে প্রথমে শিডিউল বলে তফসিল বললাম, তোমাদের একটা তালিকা। ওই পার্ট আর আর্টিকেল যে ওই পার্ট আর আর্টিকেলে আমরা যা কিছু পড়বো সমস্ত কিছুর তালিকা এখানে আছে। 1 নম্বর শিডিউল বলছে, দরকার তোমরা লিখে নেবে, কোনো অসুবিধা নেই। 1 নম্বর শিডিউল বলছে India and its territory, মানে নেম অফ দ্য স্টেটস এন্ড ইটস টেরিটরি। ভারতে যত রকমের রাজ্য আছে আর যত কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের নাম, সমস্ত কিছুর নাম মানে ধরো 28টা রাজ্য আছে, 8টা ইউনিয়ন টেরিটরি আছে, সব কিছুর নাম তুমি প্রথম 1 নম্বর শিডিউলে পেয়ে যাবে। নাম শুধু নাম, তাদের ক্ষেত্রফল কত, তাদের সীমানা কোন কোন দেশের সাথে থাকতে পারে, কোন রাজ্যের সাথে। যেমন ধরো রাজস্থান তোমার পাকিস্তানের সাথে লেগেও আছে, আবার এধারে আমাদের ভারতের দিকটাতে দেখলে কতগুলো রাজ্যের সাথেও লেগে আছে। তো আমরা রাজস্থান সম্পর্কে যদি কিছু জানতে চাই, তাহলে আমরা কোথায় দেখতে হবে? 1 নম্বর তফসিল। কারণ এইখানটায় সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। কিসে? তোমার 72টা রাজ্যে। এই শিডিউলটা, প্রথম শিডিউলটার নামই হচ্ছে নেম অফ দ্য স্টেটস এন্ড ইটস টেরিটরি, মানে প্রত্যেকটা রাজ্য সমূহের নাম এবং তার ক্ষেত্রফল, তার ক্ষেত্র কতটা, তার ক্ষেত্র আর রাজ্য বলো, ইউনিয়ন টেরিটরি বলো, কেন্দ্রশাসিত অঞ্চল, সমস্ত কিছু। যেমন ধরো আন্দামান নিকোবর, আন্দামান নিকোবর কোনো রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চল। সেই কেন্দ্রশাসিত অঞ্চল কার? আমাদের ভারতের। এবার কথা, আন্দামান নিকোবর সম্বন্ধে আমি জানবো, আন্দামান নিকোবরের তার ক্ষেত্রফল কতটা, সে কোথায় আছে, তার মানে তার কোনো রাজ্যের সাথে মানে স্টেট শেয়ার করে, তোমার বর্ডার শেয়ার করে নাকি, এই সমস্ত কিছু আমরা ওই 1 নম্বর এই শিডিউল থেকে জানতে পারবো। যেমন আমি তোমাকে বলি, এইবার কথা হচ্ছে আমি এখানে আসি, এখানে আমাদের কি বলছি, তাহলে আমাদের আছে কটা? 28টা স্টেট, আর 8টা ইউনিয়ন টেরিটরি, মানে 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। তোমাদের এখানে হয়তো ম্যাপ নেই, তাহলে ম্যাপ বলে দেখানো, তুমি যদি নর্মাল একটা আঁকি না, ভারতের রাফলি আমি এঁকেছি। যদি আমি ভারতের এরকম ভারতের যদি ম্যাপ দেখি,
তাহলে আমার এই 28টা রাজ্য, টোটাল 28টা রাজ্য সম্পর্কে আমাকে জানতে হবে। 28টা রাজ্য কি কোথায় কোথায় আছে ভালো করে। আর 28টা দেখো, তুমি যদি আমাকে এখন জিজ্ঞেস করো স্যার 28টা রাজ্যের নাম বল, 28টা রাজ্যের নাম, এ তো 28টা রাজ্যের নাম তো যে কোনো লোকই বলে দেবে। এবার সবচেয়ে বড় কথা, 28টা রাজ্য সম্পর্কে যদি ডিটেলসে জানতে চাও ভূগোল ক্লাস করতে হবে, কারণ ভূগোল ক্লাসে তোমার ম্যাপ সংক্রান্ত সমস্ত কিছু যা আছে ওটা আমার মানে ইত্যাদের বাইরে, কারণ আমি তো তোমার পলিটি পড়াচ্ছি। এবার ভূগোল যখন আমি যদি ম্যাপের ক্লাসটা হয়তো আমি করাতে পারি পরে, তো যদি আমি করাই তাহলে তোমার অবশ্যই বলবো। এবারে এখানে তোমার এই এখানে ইন্ডিয়ান টেরিটরি 8টা আছে, এখানে দিল্লি আছে, এখানে দমন দ্বীপ দাদরানগর হাভেলি আছে, এখানে আন্দামান আছে, আন্দামান নিকোবর, এখানে লাক্ষাদ্বীপ আছে, এখানে চণ্ডীগড় তো বললাম, পুদুচেরি আছে, এখানে সব আছে। হ্যাঁ, এগুলো সব কেন্দ্রশাসিত অঞ্চল, সব 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে আমাদের। তো 8টা বলতে ভুলেছি, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে চণ্ডীগড় আছে 6টা, আর 2টো, একটা এখানে জম্মু কাশ্মীর আছে, একটা লাদাখ। জম্মু কাশ্মীর আর লাদাখ এখন আমাদের ইন্ডিয়ান টেরিটরি, লাদাখ এরকম আছে, জম্মু কাশ্মীর এরকম আছে, এই সাইডটা পুরোটা লাদাখ আর এটা জম্মু কাশ্মীর। তো এই দুটো আমাদের এখন ইন্ডিয়ান টেরিটরি, রাজ্য ছিল আগে, এখন ভাগ হয়ে গেছে, ভাগ করে আমাদের ইন্ডিয়ান টেরিটরি করে দেওয়া আছে, মানে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া আছে। তার জন্যই এখন আর জম্মু কাশ্মীর আর লাদাখ দুজনকে, জম্মু কাশ্মীরকে ভেঙে দুভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, একটা লাদাখ আর একটা জম্মু কাশ্মীর, যেটা আছে তোমার এখন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আছে। তো এইবার কথা হচ্ছে এই যে পুরো এই নাম বলো, ইন্ডিয়ান টেরিটরি বলো, এই সমস্ত কিছু কোথায় পাচ্ছি? 1 নম্বর শিডিউলে পাচ্ছি। আচ্ছা, বুঝতে পারলে? তাহলে বুঝতে পারলে একবার হ্যাঁ লেখো, বুঝতে পারলে একবার হ্যাঁ লেখো, তাহলে আমি বুঝবো যে বুঝতে পারছি। কারণ আমি তো দেখতে পাচ্ছি না, তো তোমরা বুঝছো কি ঘুমিয়ে গেছো আমি বুঝতে পারছি না। তো একবার কিছু লিখবে বুঝতে পারলে, ঠিক আছে? আমি একজনেরই হ্যাঁ পাচ্ছি কেন, মানে ক্লাসে কত না কোন কি ক্লাসে আছে তো? হ্যালো, অফ হয়ে গেছে, ক্যামেরা অন করেছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে হলো, এটা তাহলে আমার 1 নম্বর শিডিউল গেল। এইবারে 2 নম্বর শিডিউলে আসছে। ছোট ছোট একটু এরকমভাবে লিখে নেওয়া যায় 1 নম্বর শিডিউল। হ্যাঁ লিখে নিতে পারো, অবশ্যই লিখে নিতে পারো। এগুলো সবই তোমাদের সিলেবাসের অন্তর্গত। আজকে থেকে কোনো আর এক্সট্রা কথা হচ্ছে, এগুলো সবই সিলেবাস অন্তর্গত কথা হচ্ছে, যা হচ্ছে এবারে সব পড়া, এগুলো আর কিছুই নেই। ওহো ছবিটাকে আগে একটু ভালো হয়ে গেছে। যাই হোক, 2 নম্বরে আছে বেতন। 2 নম্বর শিডিউল বলছে বেতন সম্বন্ধে, স্যালারি। আচ্ছা, তোমাদের আমি বললাম 1 নম্বর শিডিউলে তো তোমার সমস্ত কিছু নাম আছে। 2 নম্বর শিডিউলে আছে বেতন। রাষ্ট্রপতি কত বেতন পাবে, উপরাষ্ট্রপতি কত বেতন পাবে, আমাদের কন্ট্রোলার অডিটর জেনারেল কত বেতন পাবে, ইলেকশন কমিশনার কত বেতন পাবে, যাই যা যত রকমের কনস্টিটিউশনাল পোস্ট আছে, সাংবিধানিক যত রকমের পদ আছে না, সমস্ত পদের কত বেতন, সব বেতন। বেতন নয়, শুধু বেতন নেই, এর সমস্ত প্রিভিলেজ। ধরো এই তোমার রাষ্ট্রপতি গাড়িতে যাবে, কিরকম টাইপের সিকিউরিটি থাকবে, বা প্রধানমন্ত্রী যদি গাড়িতে যায় তার কিরকম, এই সমস্ত কিছু প্রিভিলেজ, যত রকমের প্রিভিলেজ আছে, তার ফোন সার্ভিস, মানে ফোন সেবা পরিষেবা। এই যেমন ধরো তোমার এয়ারপোর্ট বটে, ওখানে কি হয় তোমার এই এদের জন্য না আগে বুক করা থাকে, মানে তোমার এই ধরো কোনো মন্ত্রী যাবে, তুমি যদি একটা সাধারণ মানুষ হও, তোমাকে তোমার টিকিট ক্যান্সেল করে দিয়ে ওদের টিকিটটা ভরিয়ে দিতে পারে। ধরো ও যেতে চাইছে এবং তুমিও যেতে চাইছো, এবং তোমার যাওয়াতে ভরে গেছে ধরো পুরো সিটি, কিন্তু ওকেও যেতে হবে সেই সময়, তো তোমার যে কোনো একজনের টিকিট ক্যান্সেল করে দিয়ে ওকে ঢুকিয়ে দিতে পারে। তো এরকম জিনিসপত্র আছে। তো এই সময় এই যে এক্সট্রা সুবিধা, একটা তুমি একটা প্রধানমন্ত্রী হলে বা একটা রাষ্ট্রপতি হলে বা অন্য যে কোনো মন্ত্রী, এমএলএ এবং এমপি হলেও এদেরও যা পরিষেবা, মানে এদের যে একটা সুবিধা থাকে, এক্সট্রা সুবিধা, এই সমস্ত কিছু সুবিধা কোথায় লেখা আছে? 2 নম্বর শিডিউলে। সমস্ত রকমের স্যালারি, সমস্ত রকমের প্রিভিলেজেস, সমস্ত রকমের এমুলুমেন্টস মানে ওই সব সুবিধা। যেমন ধরো ফোন, তোমার বাড়িতে যে ফোনটা থাকবে সেটা ফ্রি, তোমার যে মেডিকেল সার্ভিস থাকবে ওটা ফ্রি, তুমি যেখানেই যাও না কেন ফ্রি, এইসব যে সমস্ত কিছু ফ্রি। তো এইসব কিছু থাকবে, এটা 2 নম্বর শিডিউল বলছি। 2 নম্বর শিডিউল এইসব বলছে, স্যালারি মানে বেতন কত থাকবে, এইসব সমস্ত কিছু এসব থাকবে। প্রেসিডেন্টের স্যালারি কিরকম হবে, হ্যাঁ তোমার ভাইস প্রেসিডেন্টের স্যালারি কিরকম হবে, তাকে প্রেসিডেন্টের স্যালারি এখন 5 লাখ টাকা সম্ভবত, আর ভাইস প্রেসিডেন্টের 4 লাখ টাকা। তো এসব থাকে। তো এই সমস্ত কিছু লেখা আছে তোমার 2 নম্বর শিডিউলে। কিসের সম্বন্ধে? বেতন সম্বন্ধে। তোমরা বাংলায় লিখতে পারো, ইংরেজিতে লেখা দরকার নেই, বাংলায় লিখতে পারো, বাংলায় শুধু বেতন লিখে রাখো। বেতন, সমস্ত সাংবিধানিক পদের বেতন, এরকম লিখে রাখো, সমস্ত সাংবিধানিক পদের বেতন 2 নম্বর শিডিউলে এটা নরমাল লিখে রাখো, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর চলে যাচ্ছি। 3 নম্বর শিডিউলে চলে আসে ওথ। ওথ মানে হচ্ছে শপথ।
তো 3 নম্বর শিডিউলে কি আছে? ওথ, বাংলায় বলো শপথ। এর প্রেসিডেন্ট হলে, ভাইস প্রেসিডেন্ট হলে, প্রধানমন্ত্রী হলে, মুখ্যমন্ত্রী হলে এদেরকে সবকে শপথ নিতে হয়। এই সমস্ত কিছু শপথের কথা কোথায় লেখা আছে? ওথ, মানে 3 নম্বর শিডিউলে। একটা জিনিস লক্ষ্য করেছো, ফার্স্টে লেখা আছে বেতন, পরে শপথ, মানে আগে বেতন পরে শপথ। তো সংবিধানে এরকম হালকা হালকা হিন্টস দেয় যে প্রথমে বেতনের কথা বলবো, তারপরে শপথের কথা বলবো, এরকম সব হিন্টস দেয়। সংবিধানও হিন্টস দেয়, সংবিধানও বোঝে যে আগে বেতনের দরকার আছে, তারপরে শপথ। আগে পরে দেশ চলবে, আগে টাকা। তো এরকম আর কি। হাত তুলেছে কেউ? আমি তো স্ক্রিনকে বড় করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ রাহুল, কি কোশ্চেন আছে বলো। স্যার বলছিলাম এগুলো সব 1 নম্বর সেকশন, 2 নম্বর সেকশন এরকম ভাবে লিখবো? এগুলোকে শিডিউল বলে। সেকশন বলে, সেকশনে চলে যাওয়া মানে, তুমি শুনতে পাচ্ছো আমার কথা? সেকশনে চলে যাওয়া মানে তুমি আইপিসি এবং সিআরপিসির আন্ডারে চলে যাচ্ছ। এখানে আমরা সেকশন সম্বন্ধীয় কোনো আলোচনা করব না, বুঝতে পারলে? এখানে আমরা যেসব আলোচনা করবো সেগুলো সব আর্টিকেল সম্বন্ধে। তুমি এগুলো যেগুলো এখন পড়াচ্ছি না, এগুলো সব শিডিউল বলে, এগুলোকে সেকশন বলে না, বা তপশিল বলে, বাংলায় তপশিল বলে, বুঝতে পারলে? এগুলোকে সেকশন বলে না। সেকশন মানে ধারা, ধারা ধারা নয় এগুলো, আচ্ছা বুঝতে পারলে? এগুলো সব শিডিউল। আচ্ছা এবার বলো তুমি কি বলছো, লিখবে নাকি? তাই তো, অফ করে দিলে কেন বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ অবশ্যই দেখো, সাথে সাথে লিখতে থাকো তোমরা, কোনো অসুবিধা নেই। সাথে দেখো পিডিএফ যখন দেওয়া হবে তখন দেওয়া হবে, তার আগে তোমরা তো কিছু পড়বে। আর তোমরা পড়বে কি, তোমরা এখানে দেখে নাও, তাই এগুলো সব মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারলে? ঠিক আছে, পুট ডাউন ইউর হ্যান্ডস, নামে হাত নামাও। দেখো আচ্ছা ব্যাস, হ্যাঁ তাহলে 3 নম্বর শিডিউল কি বলছে? শপথ। প্রেসিডেন্ট শপথ নেবে। প্রেসিডেন্টের শপথকে দেওয়া চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কেউ না কেউ শপথ দেওয়া আছে, যাই যে যাই শপথ দিক, সেসব পরে তো আমরা ডিটেলস আলোচনা করবো, সব কিছু পরে। কিন্তু এগুলো সব তালিকাভুক্ত করছি, তো তালিকাভুক্ত তালিকা বলতে গেলে আমাকে তালিকা সম্বন্ধে যা কিছু আছে সেগুলো একটু ঢেলে সাজিয়ে দিই তোমাদের। তো আমরা এই 12টা শিডিউল আজকে পড়ি। 12টা শিডিউল পড়লে তোমার আমার 1 ঘন্টা ক্লাস শেষ হয়ে যাবে 12টা শিডিউলে। এবার কথা হচ্ছে শপথ গেল, শপথ সংক্রান্ত সমস্ত কিছু। শপথ, এই যে প্রেসিডেন্টের শপথ, যখন প্রেসিডেন্ট পড়াবো তখন বলবো প্রেসিডেন্টের শপথ কে দেওয়ায়, কেন দেওয়ায়, কি ব্যাপার, সমস্ত কিছু বলবো। ভাইস প্রেসিডেন্টের শপথ বলবো, এই তোমার চিফ মিনিস্টার শপথ নেয়, প্রাইম মিনিস্টার শপথ নেয়, সমস্ত কিছু শপথ। স্পিকার, ডেপুটি স্পিকার, চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, ক্যাগ, হ্যাঁ ক্যাগ, যদিও ক্যাগ শপথ নেয় না, তো ও তো এ করে। তো এইসব কিছু যারা শপথ নেয়, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, বুঝতে পারলে? ওটাকে ক্যাগ, একটা সাংবিধানিক পদ, অডিট করে এই যে সমস্ত কিছু খরচ হিসাব না, ভারতের দেশে যত ধরো খরচ হয়েছে কিছু, শুধু খরচের হিসাবই করে রাখা আছে একটা সাংবিধানিক পোস্ট, খুবই গুরুত্বপূর্ণ পোস্ট। তাই সেটা যখন পড়ানো হবে জানা হবে। তো সব জানা 148 নম্বর আর্টিকেল পরে পরে ও সব যখন, ও এখন তো আমরা সবাই শিডিউলে করছি, সব শুরুই হয়েছে, কিছুই হয়নি এখন। তো শিডিউল শেষ করে তারপর পার্ট আর আমরা আর্টিকেল ধরবো। আচ্ছা তো ধরো শপথ। এবারে 4 নম্বরে আসি। তোমরা শুধু শপথ লিখে রাখো, বুঝলে? 3 নম্বর শিডিউলে শুধু শপথ লিখে রাখো, বা বিভিন্ন সাংবিধানিক পদের শপথ, এটাই লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যা বুঝছো তাই সেই রকম করে লেখো, নিজের মতো করে। আমরা যখন, মানে আমি যখন পড়ি, মানে এখনো তো আমরা পড়েই চলেছি, এবার কথা হচ্ছে যে এই যে পড়ার সময় আমার কোনো নোট নেই, তোমরা এই ধরো তোমরা নিজেদের মতো বোঝার মতো করে নোট বানাও। নোট তোমরা নিজেদের বোঝার মতো করে নোট বানাও, নিজে বুঝতে পারবে এরকম নোট, আর ডিরেক্ট এখান থেকে ঢোকাও, আর বাড়িতে গিয়ে একবার প্র্যাকটিস করে নেবে, ব্যাস, যেন মনে থেকে যায় ওরকম। নাহলে তুমি বেশি সময় পাবে না, এত সাবজেক্ট তুমি পড়বে, এত সাবজেক্ট পড়বে, এর জন্য যদি তুমি 2-3 ঘন্টা করে রোজ 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 ধরে রাখো না, তাতেই বেশি হয়ে যাবে, তাতে ওর জন্য বেশি পড়া দরকার নেই। আচ্ছা, তিনটে শিডিউল হলো। 4 নম্বর শিডিউল বলছে অ্যালোকেশন অফ সিটস ইন রাজ্যসভা, মানে রাজ্যসভার সিট বিতরণ। মানে তোমাকে আমি নর্মাল বলি, তোমরা তো জানো পার্লামেন্ট, আচ্ছা পার্লামেন্ট সম্বন্ধীয় কেউ কিছু জানো কি জানো আমি জানি না। পার্লামেন্ট 3টে জিনিসকে নিয়ে বোঝায়, লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্ট। এই 3টেকে এক জায়গায় করে দিলে হয়ে যায় পার্লামেন্ট, বুঝতে পারলে? পার্লামেন্ট মানে এর ভেতর 3টে থাকে, একটা লোকসভা, একটা রাজ্যসভা, একটা প্রেসিডেন্ট। এই 3টে এরকম কি, যখন পার্লামেন্ট পড়াবো তখন বলবো, কারণ এগুলো এখন তো একটা ওভারঅল, এটা তো তালিকা, এটা এখন কিছুই নয়। তাহলে পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, এই 3টেকে একসাথে বলা হচ্ছে এসব, প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা, এই 3টেকে একসাথে বলা হচ্ছে তোমার পার্লামেন্ট।
লোকসভা সরি প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা এই তিনটাকে মিলিয়ে একসাথে পার্লামেন্ট বলে। আচ্ছা এই যে রাজ্যসভা এটা সেন্ট্রালের ব্যাপার। এই রাজ্যসভাতে যে সিট, এই রাজ্যসভার যে সিট, এই রাজ্যসভার সিট না অনেক সিট আছে, আমি রাজ্যসভা যখন বলবো রাজ্যসভাতে এখন আমাদের চলছে 245টা সিট। রাজ্যসভাতে এখন আছে 245টা সিট। এই 245টা সিটের মধ্যে এই 245টা সিটে যেসব এমপিরা থাকে এরা তো সবই এমপি। এখানে যারা থাকে না প্রেসিডেন্ট বাদ দিয়ে এই লোকসভার যারা মেম্বার তাদেরকে এমপি বলে, আর রাজ্যসভার মেম্বার তাদেরকে এমপি বলে। এবার বলেছে এই যে এমপি গুলো না এগুলো প্রত্যেকটা রাজ্য থেকে কেউ কিছু না কিছু করে যায়। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হ্যাঁ রাজ্যসভার মেম্বারদের এমপি বলে, রাজ্যসভার মেম্বারদের এমপি বলে। এমপি মানে কি? মেম্বার অফ পার্লামেন্ট। এখানে যারা আছে তারা সবাই তো মেম্বার অফ পার্লামেন্ট, শুধু প্রেসিডেন্ট ছাড়া। প্রেসিডেন্ট তো পার্লামেন্টারি মানে অংশ, একটা অংশ, কিন্তু মেম্বার নয় পার্লামেন্টের, বুঝতে পারলে? প্রেসিডেন্ট ছাড়া আর যে এখানে লোকসভাতে যেমন থাকে 545 জন, এখন যদি 543 জন আছে, 545 নেই এখন 543 আছে, দুটো আগেলো ইন্ডিয়ান বাদ হয়ে গেছে। তো সেটা আমরা পরে যখন আলোচনা করবো তখন আলোচনা করবো। তার আগে তোমরা শুধু ভাবো এই যে লোকসভাতে যে 545টা মেম্বার আছে এরাও এমপি, রাজ্যসভাতে যে 245টা মেম্বার আছে এরাও এমপি, এরা সবই এমপি। এদেরকে বলাই হয় এমপি। এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট। তো এরা তো আমার সব এমপি। এইবারে কথা হচ্ছে এই যে সব এমপি এরা কোনো না কোনো রাজ্য থেকে সিলেক্ট করা যায়। যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল 16টা এমপি দিচ্ছে, এই যে 245টা না, এই 245টার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 16টা আছে। তারপর বিহারের কিছু আছে, ঝাড়খণ্ডের কিছু আছে, মধ্যপ্রদেশের কিছু আছে, কর্ণাটকের কিছু আছে, মহারাষ্ট্রের কিছু আছে, এরকম করে আছে। এইরকম করে 245টা ভরাট করে দেওয়া আছে। এবারে এদের যে সিটের বিভাজন, সেই সিটের বিভাজন লেখা আছে তোমার হচ্ছে এই 4 নম্বর শিডিউল। 4 নম্বর শিডিউলে তাহলে টোটালি কি লেখা আছে? রাজ্যসভার সিটের বিভাজন। কি বলে বুঝতে পারছো? তাহলে রাজ্যসভার সিটের বিভাজন এটা বলছে তোমার 4 নম্বর শিডিউল। এবারে এই যে সমস্ত কিছু তোমাদের ডিটেলস তো বলাই হবে। পলিটি ক্লাস শেষ করতে তো প্রায় 6 মাস লেগে যাবে, সবচেয়ে বড় কথা। 12 বেশি হতে লেগে যাবে, সব হয়ে যাবে বলতে পারা যায় না। কারণ দেখো সপ্তাহে একটা ক্লাস 1 ঘন্টার ক্লাসে 6 মাসে মানে আমি যদি তোমার মাসে যদি 4টে ক্লাসও ধরি তো 6 মাসে 24টা ক্লাস, 24টা ক্লাস শেষ করো কমপক্ষে 50টা ক্লাস দরকার আছে। হ্যাঁ হ্যাঁ ঘন্টা তো বড় কথা নাহলে পরে আবার টিচার আছে না, আবার ইংলিশ আছে, ওনারা আছে। তো কি বলছিলেন? হ্যাঁ তো আবার কে হ্যান্ড রেজ করেছে? গোবিন্দ। কিছু বলার আছে? বলো বাবু, কি বলছিলে? বলো বলো বলো। কি হলো? হ্যান্ড রেজ করে আছো, বলো। কোশ্চেন জিজ্ঞেস করো। যদি কোশ্চেন থাকে তো কিছু কোশ্চেন জিজ্ঞেস করো, কিচ্ছু অসুবিধা নেই, কোশ্চেন জিজ্ঞেস করো। হ্যাঁ ওকে, জিজ্ঞেস করো নেই তারপর আমি ধরে নেবো। তাহলে 4 নম্বর শিডিউল কি বলছে? তাহলে যে রাজ্যসভা সিটের বিভাজন। রাজ্যসভাতে প্রত্যেকটা রাজ্যসভায় একটাই রাজ্যসভাতে কতগুলো করে সিট থাকবে প্রত্যেকটা স্টেট থেকে, মানে প্রত্যেকটা রাজ্য থেকে কতগুলো করে সিট থাকবে ততগুলো। সেটা তোমার বিভাজনটা লেখা আছে বলা 4 নম্বর শিডিউলে। ব্যাস তোমরা শুধু এটুকু লিখে রাখো 4 নম্বর শিডিউলে রাজ্যসভায় সিটের বিভাজন, ব্যাস। আচ্ছা সরি এখানে কিছু একটা দেখাচ্ছে, দিস কল উইল এন্ড ইন 15 মিনিটস। এটা কি? আচ্ছা এখানে কোনো টাইম সেট করা আছে? এই যে যেটা 1 ঘন্টা টাইম সেট করা না না এখানে যে ক্লাসটা চলছে এটা কি কোনো টাইম সেট করা আছে? সেট করো না, টাইমটা ক্যান্সেল করো। টাইমটা এমন তো নয় যে 1 ঘন্টা পুরো 1 ঘন্টায় চলে যাচ্ছে, 5-10 মিনিট এক্সট্রা আপনার হবে না, তখন কেটে যাবে। হ্যাঁ কেটে চলে যাবে মুশকিল না। আচ্ছা হলো। আচ্ছা এই যে 4টে শিডিউল আমি বলেছি, এই 4টে শিডিউল সম্বন্ধীয় কার কিছু প্রবলেম আছে? বলো 4টে শিডিউল সংক্রান্ত কিছু প্রবলেম থাকলে রাহুল বলো কি প্রবলেম আছে? বলছিলাম আপনি বললেন 4 নম্বর শিডিউলের লোকসভা সিটের বিভাজন। না না রাজ্যসভা সিটের বিভাজন, সরি রাজ্যসভা। তো লোকসভা সিটের বিভাজন কত নম্বর সিটে?
লোকসভার সিটের বিভাজন দেখায় না, কেন লোকসভা একটা মানে সভা, তোমার পার্মানেন্ট সভা না, ওটা ওটা 5 বছর অন্তর করে মানে ডিসলভ হয়ে যায়, ভেঙে যায়, বুঝতে পারলে? তো তার জন্য ওটা কোনো বিভাজন ওর সময় ওই সিট সংক্রান্ত বলা আছে, যখন পার্লামেন্ট পড়াবো না তখন বলাবো। দেখো আমরা তো সবে শিডিউল করছি পার্ট, এখানে আমি যখন 79-80 যখন আর্টিকেল শুরু হবে, 79-80 আর্টিকেল যখন শুরু হবে, 79 থেকে অ্যাকচুয়ালি পার্লামেন্ট শুরু হচ্ছে, আমরা ওখানে বলবো লোকসভা সভা। লোকসভা একটা মানে সভা, পার্মানেন্ট সভা না, ওটা একটা টেম্পোরারি সভা, 5 বছর অন্তর করে ডিসলভ হয়ে যায়। তো তার জন্য ওর জন্য কিছু কনস্টিটিউশনালি কোনো লেখা নেই লোকসভা সম্বন্ধে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ম্যাক্সিমাইজ করতে হবে আবার। ওকে আচ্ছা, 5 নম্বর শিডিউল বলছে এসসি এবং এসটির সংক্রান্ত যত রকমের প্রভিশন বা যত রকমের তোমার নিয়ম বলা যায়, এসসি এবং এসটি শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব সংক্রান্ত যত রকমের প্রভিশন বা তোমার নিয়ম সমস্ত কিছু বা যত রকমের স্টেটমেন্ট বলা যায়, ওদের সংক্রান্ত যত কিছু তথ্য সমস্ত কিছু 5 নম্বর শিডিউল রয়েছে। হ্যাঁ ঠিক আছে, যেমন এসসিদের কিরকম মানে সংরক্ষণ রিজার্ভেশন কিরকম থাকবে, ধর কোনো সরকারি চাকরি ক্ষেত্রে কিভাবে এসসিদের রিজার্ভেশন থাকবে সে সমস্ত কিছু কোথায় লেখা আছে এখানে। এসটিদের কিরকম সংরক্ষণ থাকবে সেটা কোথায় লেখা আছে এখানে। আচ্ছা, স্কুল কলেজ এসব চলাকালীন এসসি এসটি সংক্রান্ত যেসব স্টুডেন্ট তারা কিরকম সুবিধা পাবে বা যাই যাও সমস্ত কিছু ডিটেলস, যত ডিটেলস সমস্ত কিছু এই 5 নম্বর আর্টিকেল লেখা আছে। নাকি আর কিছু, তোমরা শুধু লিখে নাও এসসি এবং এসটি সংক্রান্ত সমস্ত রকমের ওই তথ্য কোথায় লেখা আছে 5 নম্বর আর্টিকেল, এই আর্টিকেল বলছি 5 নম্বর শিডিউল লেখা আছে তোমার এসসি সংক্রান্ত। আচ্ছা 6 নম্বর আর্টিকেল বলছে শিডিউল না এইটা কি আমি বলছি। 6 নম্বর আর্টিকেল বলছে আচ্ছা যে সমস্ত রাজ্য পিছিয়ে পড়েছে, সে ইকোনমিক্যালি হতে পারে। দেখো কিছু কিছু রাজ্য আছে আমাদের এই নর্থ ইস্ট সাইডে, মানে তোমার উত্তর পূর্ব ভারতে না, উত্তর পূর্ব ভারতে এমন কিছু কিছু রাজ্য আছে যারা পিছিয়ে পড়েছে খুব। যেমন ধরো এখানে আসাম আছে, আসাম তার নিচে এখানে মেঘালয় আছে, এখানে এই নিচের দিকে ত্রিপুরা, এই নিচের দিকে মিজোরাম ঝুলে আছে, আর এই সাইডে এখানে ছোট মতো করে ত্রিপুরা আছে। আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম, এই 4টে স্টেট সংক্রান্ত প্রভিশন। এই 4টে স্টেটকে না কিছু কিছু বিশেষ সুবিধা দিয়েছে, মানে কি এই তোমার সংবিধান এই 4টে রাজ্যকে কিছু বিশেষ সুবিধা দিয়েছে। কোন কোন রাজ্য? 4টে রাজ্য, একটা আসাম, একটা মেঘালয়, একটা ত্রিপুরা, একটা মিজোরাম। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, বুঝতে পারলে? দেখো কেউ ভুল করে এম লিখেছে বলে মণিপুর ভেবে নেবেন, আবার মণিপুরে কিন্তু আমাদেরই রাজ্য, কিন্তু শিডিউলে নেই কিন্তু মণিপুরের নাম। আসাম আছে তোমার পুরো নাম লিখবে, বাংলায় লিখবে পুরো নাম লিখবে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, বুঝতে পারলে? এই 4টে রাজ্যে কিছু দেখো এক তো এই 4টে রাজ্য ওই উত্তর পূর্ব ভারত তো তোমার এক তো মানে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু কি হয়, উত্তর পূর্ব ভারতে না কিছু দেখতে ওদেরকে কিছুটা একটু নেপালি বা একটু চাইনিজ টাইপের দেখতে হয়। এবারে কিছু কিছু মানে ধরো বড় ইউনিভার্সিটিতে যখন কোনো স্টুডেন্ট যায় না, তো ওদেরকে চাইনিজ বলে খেপা, এই তোমার এইসব এতে। তো ওরাও তো ভারতেরই পার্ট, তুমি ওদেরকে যদি চাইনিজ বলো তো ওদের খারাপ লাগতে পারে না, যে একটা আমরা ভারতের পার্ট, আমরা ভারতবাসী, চাইনিজ বলে চীন চায়নার হয়ে যায়, তাহলে চায়নার হয়ে গেল, তারা একটু খারাপ লাগে। তো ওদের এমনি একটু ওই সাইডটা একটু মানে পিছিয়ে পড়া। তারপরে এই তোমার মেঘালয় সবসময় দিন রাত বর্ষা হচ্ছে, বন্যা, আসামে সবসময় প্রায় বন্যা হয়, 2 দিন ছাড়া অন্তর করে ওখানে মানে ব্রহ্মপুত্র নদীতে বান এলেই বন্যা হয়ে গেল ওখানে যাও। তো এইসব স্টেটগুলো এমনিতে পিছিয়ে পড়ছে, বন্যার কারণে হোক, ইকোনমিক্যালি ওরা পিছিয়ে পড়ছে, তোমরা সোশ্যালিও পিছিয়ে পড়ছে, লোকের সাথে এত বেশি ইন্টারাকশন হয় না, শুধু একটু অলিম্পিকে দেখা যায় ওদের আর কি তো থাকে। তো এইসব পিছিয়ে পড়া। তো এই 4টে স্টেট, এই আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম, মণিপুর নয় কিন্তু, বারবার বলছি মণিপুর নয়। তোমরা যদি কেউ টিক করে লেখো, দেখো হুট করে কিন্তু মণিপুর হয়ে যেতে পারে না, এমনি লিখে রেখেছি মণিপুর বুঝে নেবে, মণিপুর এখানে ঠিক মিজোরামের ওপরই মণিপুর আছে, মণিপুর নয় কিন্তু, বারবার বলছি। তাহলে এই 4টে স্টেট রিলেটেড যত রকমের কিছু প্রভিশন সমস্ত কিছু কোথায় আছে, এই তোমার 6 নম্বর শিডিউলে।
আছে। তাহলে আমি আবার একবার রিকল করছি, তাহলে 1 নম্বরে কি আছে, নে মানে ভারতের সমস্ত কিছু রাজ্যের নাম আর কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, তাদের ক্ষেত্রসমূহ এসব সংক্রান্ত কোথায় আছে 1 নম্বর শিডিউলে। হ্যাঁ, যে 28টা স্টেট আর রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নামগুলো লিখে নিতে হবে। তুমি লিখবে এখন নাকি? তুমি বললে আমি ওটা লিখিয়ে দেবো, কিন্তু আমি সবচেয়ে বড় কথা আমি তো আবারও বলবো, এই পাঠ পড়ানোর সময় আমাকে আবার সেম কথা বলতে হবে। 28টা রাজ্যে তুমি 28টা রাজ্যের নাম যেটা করবে কি, এখান থেকে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, এই হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অনেক আছে। এবং কি স্যার একটা মানে অ্যাড হয়েছে না, অ্যাড কিছুই হবে, ভেঙে দিয়েছে। জম্মু কাশ্মীর একটা রাজ্য ছিল, ওকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছে। সব বলা হবে, সমস্ত কিছু অ্যামেন্ডমেন্ট, সমস্ত কিছু সব কিছু বলা হবে, চিন্তা করতে হবে তোমাকে। ও তোমরা শুধু খালি যেটা পড়াচ্ছি সেটা দিকে বলতো, আস্তে আস্তে করে এগিয়ে চলে যাবে, কিচ্ছু অসুবিধা নেই। দেখো তাহলে 6 নম্বর কি বলছে, প্রভিশন রিলেটেড টু আসাম। এই 4টে রাজ্য রিলেটেড যত রকমের প্রভিশন, যত রকমের শর্ত বা যত রকমের আছে সমস্ত কিছু। আচ্ছা, কেটে বেরিয়ে গেলাম নাকি? এক সেকেন্ড ওরা কেউ একটা হ্যান্ডস রেজ করেছিল বলে আমি খুলে দিয়েছি। আচ্ছা, বলো, হ্যান্ড রেজ করে রেখেছো, বলো। আচ্ছা স্যার আপনি যে বললেন আসাম, মেঘালয়, ত্রিপুরা, হ্যাঁ, কিন্তু স্যার মণিপুরও তো পিছিয়ে পড়েছে অনেক, মানে ওটা তো আমাদের মধ্যে ধরা হবে না কেন? মণিপুর পিছিয়ে পড়া আছে, কিন্তু মণিপুরের ধরো এই যে 4টে স্টেট, এই 4টে স্টেটের থেকে মণিপুর এগিয়ে আছে। তুমি হয়তো দেখো, অ্যাকচুয়ালি তিক্ত কথা বললে খারাপ, মণিপুরে সরকার বিজেপি সরকার আছে, বুঝতে পারছো তো মণিপুরটা এতটাও পিছিয়ে যায়নি। সেন্ট্রাল কোন রাজ্য পিছিয়ে তখনই যাবে, মানে এখন যা কন্ডিশন আর কি, এখন যা কন্ডিশন চলছে একটা রাজ্য, আমি তোমাকে একটা তিক্ত কথা, এটা কনস্টিটিউশনে নয়, এটা আমি পার্সোনালি বলছি, পিছিয়ে তখনই যাবে যখন সেন্ট্রাল আর স্টেটের মধ্যে আলাদা সরকার থাকবে, বুঝতে পারলে? সেন্ট্রাল আর স্টেটের মধ্যে যদি কনফ্লিক্ট তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, তখনই একটা স্টেট পিছিয়ে যাওয়ার চান্স থাকে, যেমন আমাদের পশ্চিমবঙ্গ যাচ্ছে পেছাচ্ছে। তো বুঝতে পারছো তো, মানে আমি এটা পার্সোনালি আমি তিক্ত কথা অ্যাকচুয়ালি, বুঝলে? তো এই 4টে স্টেট খুবই পিছিয়ে আছে, বুঝতে পারলে? আচ্ছা দেখো, ও তো সংবিধান ডিলিট করে গেছে না, সংবিধান এখন হয়তো হতে পারে অরুণাচল প্রদেশ, তুমি বলবে হয়তো অরুণাচল প্রদেশ তো পিছিয়ে আছে, অরুণাচল প্রদেশে তো পাহাড়ি এরিয়া, ওখানেও তো পিছিয়ে আছে, ও সব তো পিছিয়ে আছে, কিন্তু এটা তো আমি তৈরি করিনি, সংবিধান তৈরি করে গেছে আম্বেদকর বাবু। তো উনি এই যে রাজ্যগুলো আগে রেখে গেছে না, অনেকই আছে, আমি বললাম না, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে কোশ্চেন উঠে আসছে না, সংবিধান কে তৈরি করেছে, কারা তৈরি করেছে, কোন পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে, এই সমস্ত কিছুর উত্তর আমি তোমাদের, এই সমস্ত কিছুর উত্তর আমি তোমাদের শেষে দেবো, কেননা এই যখন এটা শেষ হয়ে যাবে না। আচ্ছা, তোমরা কেউ যদি হাত মানে কেউ যদি কোশ্চেন জিজ্ঞেস করতে চাও না, জিজ্ঞেস করতে পারো, বাট আমি একটু দেরি দেখতে পাবো। আচ্ছা ভালো, কেউ যদি হ্যান্ড রেইজ করে না আমাকে একটু বলবে, বুঝলি? আমি তাদেরকে স্ক্রিনটাকে বড় করে রেখেছি, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা হলো, তাহলে প্রভিশন রিলেটেড টু আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম, তাহলে এই 4টে হলো আমার। কি বলছে এটা 6 নম্বর শিডিউল। এইবার 7 নম্বর শিডিউল। তপশিল, তুমি দেরি করেছো না? বুঝতে পারতো যদি মানে কোন রিজার্ভ ক্যাটাগরির মধ্যে থাকতো। ডেস্টিনেশন, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন না, আমি সরে গেলে তখন দেখতে হবে। কি বলছে? ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারস ইন ইউনিয়ন এন্ড স্টেটস, মানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারস ইন ইউনিয়ন এন্ড স্টেটস। তো দেখো, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কিছু পাওয়ার ডিস্ট্রিবিউশন আছে, মানে এমন কিছু পাওয়ার আছে, কিছু ক্ষমতা আছে যেগুলো কেন্দ্রের আছে, কিছু পাওয়ার আছে যেগুলো রাজ্যের আছে। এবারে এই যে পাওয়ার গুলো, যেমন ধরো সেনা, সৈন্যবাহিনী কার আন্ডারে আছে? সেন্ট্রাল আন্ডারে। এবারে কোন রাজ্য সরকার তো সেনাবাহিনী থাকবে না, তাহলে হট করে আমাদের পশ্চিমবঙ্গের সেনাবাহিনী থাকলে হুট করে কালকে মমতা উঠে বলবে আমি আলাদা করে নেবো পশ্চিমবঙ্গকে, ইয়ে থেকে ভারত থেকে আলাদা করে নেবো, পারবে না। তো এবারে এই সেই সমস্ত কিছু ক্ষমতা কি আছে? ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারস ইন ইউনিয়ন স্টেটস। তো সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে কিছু ক্ষমতা ডিস্ট্রিবিউশন আছে, কিছু ক্ষমতা সেন্ট্রালকে দেওয়া আছে, কিছু ক্ষমতা স্টেটকে দেওয়া আছে। এবারে সেই সমস্ত কিছু তোমার এতে দেওয়া আছে। 7 নম্বর আর্টিকেল।
সেন্ট্রালকে যেসব ক্ষমতা দেওয়া আছে, অনেক কিছু ক্ষমতা সেন্ট্রালের আন্ডারে আছে, তো সেই সমস্ত ক্ষমতা একটা কোথাও লিপিবদ্ধ করা আছে। স্টেটকে যেসব রাজ্যদেরকে যেসব ক্ষমতা দেওয়া আছে সেগুলো কোথাও না কোথাও লিপিবদ্ধ করা আছে। এই যে সমস্ত কিছু ক্ষমতা যেগুলোকে সেন্ট্রালকে দেওয়া আছে সেগুলো যে যে জায়গাটা লিপিবদ্ধ করা আছে সেটাকে বলে ইউনিয়ন লিস্ট। এবারে ইউনিয়ন লিস্ট। আর স্টেটকে যেসব ক্ষমতা দেওয়া আছে সেগুলো যেখানে লিপিবদ্ধ করা আছে সেটাকে বলে স্টেট লিস্ট। ইউনিয়ন লিস্ট কেন্দ্র তালিকা আর একটা রাজ্য তালিকা, বুঝতে পারবে? বাংলায় বললে কেন্দ্র তালিকা আর একটা রাজ্য তালিকা। তো সেন্ট্রালকে যেসব পাওয়ার দেওয়া আছে সেটাকে বলে ইউনিয়ন লিস্ট, স্টেটকে যেসব পাওয়ার দেওয়া আছে সেটাকে বলে তোমার স্টেট লিস্ট। কিছু কিছু পাওয়ার আছে যেগুলো দুজনকেই দেওয়া আছে, যেমন এডুকেশন, শিক্ষা শুধু রাজ্য করবে, কেন্দ্র করতে পারে। কারণ কেন্দ্র তো তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটি তো থাকে, সেন্ট্রাল ইউনিভার্সিটি বিভিন্ন রকম সেন্ট্রাল ইউনিভার্সিটি থাকে না, অবশ্যই। তো শিক্ষাও থাকে, আরো কিছু আছে, অনেক কিছু সাবজেক্ট আছে। তো যাই হোক, আমি বলছি যেটা আসি তার আগে আমি বলি। তো কেন্দ্রকে যেসব ক্ষমতা দেওয়া আছে সেগুলো কোথায় লিপিবদ্ধ করা আছে? ইউনিয়ন লিস্টে। স্টেটকে এগুলো কিন্তু লিখবে তোমরা, ঠিক আছে? আর স্টেটকে যেসব ক্ষমতা দেওয়া আছে সেগুলো লেখা আছে তোমার যেসব লিপিবদ্ধ করা আছে স্টেট লিস্টে। আর দুজনকে যেখানে ক্ষমতা দেওয়া আছে সেইটা যেখানে লিপিবদ্ধ করা আছে সেটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট বা সমবর্তী তালিকা। যাই হোক, তো তোমরা কি পেলে? তিনটে লিস্ট পেলে, একটা ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট। তিনটে লিস্ট পেলে। তোমরা কিন্তু ইংলিশ টার্মগুলো বেশি মনে রাখবে, বুঝতে পারলে? এগুলো বেশি কাজ হবে। সত্যি কথা বলতে গেলে যত ভালো ভালো বই আছে না এই তোমাদের, মানে হ্যাঁ বলছি, যত এই কনস্টিটিউশন সংক্রান্ত যত ভালো ভালো বই আছে না সমস্ত কিছু কিন্তু ইংলিশে আছে, বাংলাতে খুব একটা বেশি তুমি বই পাবে না। আর যেগুলো বাংলাতে বই আছে না সেগুলো লিমিটেড ইনফরমেশন আছে। তোমাকে আমি এখানে যতগুলো ঢেলে সাজাচ্ছি না, এতগুলো তোমরা যখন পলিটিক্স শেষ হবে তখন তোমরা কোনো বই বাংলা বই পড়ে দেখবে জলভাগ মনে হবে, জলভাগ মনে হবে, মানে শেষ করতে 2 মিনিটে। একমাত্র তোমাদের এগুলো, আমি তো লক্ষ্মীকান্ত পড়েছি, তো আমি আমার জ্ঞানটা বেশিরভাগ লক্ষ্মীকান্ত পড়ি। এবার কথা হচ্ছে এই যে তোমাকে দেখানো হচ্ছে না, এগুলো সব লক্ষ্মীকান্তই বেশিরভাগটা তুলে দেওয়া আছে। এগুলো পড়ে নাও, বাংলা বই পড়বে, মনে হবে না এমনি পলিটিক্স কোনো করছে না। তাহলে তোমাকে এখনো পর্যন্ত যতগুলো পড়েছি, আমি যদি তোমাকে এখন বলি যে শপথ কত নম্বর আর্টিকেলে আছে, রাষ্ট্রপতি সংক্রান্ত শপথ কত নম্বর আর্টিকেল, সরি কত নম্বর শিডিউলে আছে, 3 নম্বর শিডিউল বলে দেবে। কোশ্চেন এরকমই হয়, কোশ্চেন এরকমই হয়। যদি বলে রাজ্যসভা সিটের বিভাজন, রাজ্যসভা সিটের বিভাজন কত নম্বর শিডিউলে আছে, ব্যাস শেষ। এগুলোই এখন তাহলে তোমরা তিনটে লিস্ট পেলে। একটা ইউনিয়ন লিস্ট যেখানে কেন্দ্রে যেসব পাওয়া, কেন্দ্রের যেসব ক্ষমতা সংক্রান্ত যেখানে যেসব সূচিবদ্ধ করা আছে সেটাকে বলে ইউনিয়ন লিস্ট। রাজ্যের স্টেট লিস্ট, দুজনের কনকারেন্ট লিস্ট। যারা কনস্টিটিউশন বানিয়েছে না, মানে যারা সংবিধান বানিয়েছে তারা এতটাই বুদ্ধিমান ছিল, তারা জানতো পরে এমন কিছু কিছু বিষয় আসবে যেখানে দুজনের মারামারি হতে পারে সেন্ট্রাল স্টেটের। ওই জন্য একটা আলাদা করে তৈরি বানিয়ে করে মিলে চলে গেছে, যেটাকে বলে রেসিডুয়ারি লিস্ট। অবশিষ্ট তালিকা। এই যে অনলাইন হচ্ছে না, ওই অনলাইন, এই যে তোমরা অনলাইনে পড়ছো, এই যে অনলাইন এডুকেশন, এর আন্ডারে চলে যায় রেসিডুয়ারি লিস্টের আন্ডারে। হ্যাঁ, যেমন ইউনিয়ন লিস্টের আন্ডারে ধরো সেনা ইউনিয়ন লিস্টে। আচ্ছা, ইসরো ইউনিয়ন লিস্টে থাকবে। পরিবহন মানে রেল, বিশেষ করে রেল। আচ্ছা, তারপর তোমার ওই এরোপ্লেন মানে তোমার বায়ু পরিবহন, এসব। আচ্ছা, তারপর তোমার পরমাণু পরীক্ষণ। এবার দেখো, যে কোনো স্টেট তো তার পরমাণু পরীক্ষণ করতে পারে না, ওটা দিকে দেখতে পাবো, আমাদেরকে দেখো এসব ছেড়ে দাও। এবার দেখা হচ্ছে যে পরমাণু পরীক্ষণ যেসব আছে, তো সেসব তো সব এইসব বড় বড় যেসব ক্ষমতা সেগুলো সব কোথায় থাকবে? এই ইউনিয়ন লিস্টে। স্টেট লিস্টে কি আছে? পুলিশ স্টেট লিস্টে আছে। আচ্ছা, হ্যাঁ, ও তো থাকবে। তুমি শুধু দিল্লি পাবে, দিল্লিতে কিন্তু পুলিশ ওই মুখ্যমন্ত্রীর আন্ডারে থাকে না। প্রত্যেকটা স্টেটের পুলিশ মুখ্যমন্ত্রীর আন্ডারে থাকে, কিন্তু দিল্লিতে মুখ্যমন্ত্রীর আন্ডারে থাকে না, কেন? রাজ্য নয়, ওটা ইউনিয়ন টেরিটরি। দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল, তো তার জন্য আছে। ওই একটাই মুখ্যমন্ত্রী আছে যেখানে পুলিশ দেওয়া হয় না, বুঝতে পারলে? পুলিশ ওখানে পুলিশ থাকে না, পুলিশ ওর আন্ডারে থাকে না, ওর তার সিকিউরিটি থাকে, পুলিশ থাকে কেন্দ্রে। ওটা যেহেতু একটু মানে ওটা যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল, আর ওখানে যেহেতু মানে ওটা আমাদের ক্যাপিটাল যেহেতু, তো তার জন্য অসুরক্ষিত রাজ্য নাকি দিল্লি? রাজ্য না, কেন্দ্রশাসিত অঞ্চল। না দিল্লি তো উন্নয়ন ভালো কিছু না, ওসব না, ঠিকই বলি। যাই হোক, আচ্ছা, তাহলে কেন্দ্র তালিকা ইউনিয়ন লিস্টে কটা সাবজেক্ট আছে? 100টা। স্টেট লিস্টে আছে তোমার, স্টেট লিস্টে ছিল 66টা সাবজেক্ট। স্টেট লিস্টে ছিল 66টা, এখন আছে 61টা। 5টা আউট হয়ে যায়। কেন্দ্র আর রাজ্যের মধ্যে একবার বিরোধ হলো,
কেন্দ্র বলে উঠে যে 5টা সাবজেক্ট আমাকে দাও, কে বলেছে? কেউ কেউ তার সাবজেক্ট দেবে কেন? সে এই 5টা সাবজেক্টের উপর নিজে নিয়ম বানায়। কেউ 5টা সাবজেক্ট দিয়ে দিতে চাইবে, কেন্দ্র দিতে চাইবে না। তো সেই 5টা সাবজেক্টের মধ্যে যখন কনফ্লিক্ট তৈরি হলো, তখন এই 5টা সাবজেক্ট, ঠিক আছে, পরে আলোচনা হলো যে এই 5টা সাবজেক্ট না তো একে দেওয়া হবে না একে দেওয়া হবে, এখানে দিয়ে দেবো, কনকারেন্ট লিস্টে দিয়ে দেবো, দুজনের মধ্যে দুজনেই নিয়ম বানাবে। তো কনকারেন্ট লিস্টে টোটাল সাবজেক্ট আছে 52টা, আগে ছিল 47টা, এই 5টা দিয়ে 52টা হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো সব বলা হবে। আমি তোমাকে দেখো, আমি বলি এই যে তুমি যে 100টা সাবজেক্ট না, এই 100টা সাবজেক্ট যদি তুমি পড়তে চাও এক্ষুনি, 100টা সাবজেক্ট পড়লে তুমি পলিটিতে পাস করলে আর বাদ সবটা ফেল করে লাগবে না। 100টা সাবজেক্ট, 66টা সাবজেক্ট, 52টা সাবজেক্ট তুমি মনে করে মুখস্থ করো, তুমি পুরো পলিটিতে হয়তো পাস করে যাবে, পরীক্ষা ফেল করে যাবে। এই সাবজেক্ট কিছু লাগবে না, যেগুলো লাগবে সেগুলো আমি তোমাকে সব বলে দেবো, সব যতগুলো লাগবে 2-4টেই লাগে, বেশি লাগে না। পরীক্ষাতে কোশ্চেন আসে না, এমনকি ইউপিএসসিতেও পর্যন্ত এই 100টা সাবজেক্ট সাথে কোনো কোশ্চেন আসে না। তো কত ভেবো না, এখানটায় তুমি পলিটিতে পিএইচডি করছো না বা মাস্টার্স করছো না, তুমি পলিটি পড়ছো এটার জন্য, কম্পিটিটিভ পরীক্ষার জন্য। সব কিছুতে তোমাকে ভালো হতে হবে, নাকি যদি পলিটিতে ভালো হয়ে গেলে আর সব কবে চলবে, ওটা না। তো দেখো তাহলে এরকম বুঝি। তার ইউনিয়ন লিস্টে কটা সাবজেক্ট আছে? 100টা সাবজেক্ট। স্টেট লিস্টে কটা সাবজেক্ট আছে? 61টা, আর কনকারেন্ট 52টা। আর রেসিডুয়ারি লিস্টে কোনো মানে সাবজেক্ট ইনফিনিটি, মানে রেসিডুয়ারি লিস্টে অসংখ্য সাবজেক্ট আছে, মানে অসংখ্য সাবজেক্ট মানে যত রাখতে পারবে। যেমন ধরো ফেসবুক, কোথায় জুড়বে? এখানে। হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, যাই যা আছে সোশ্যাল মিডিয়া সম্বন্ধে যাই যা আছে সব কিছু জুড়বে। ইউটিউব, এখানে অনলাইনে, এই যে অনলাইন এডুকেশন, ইউটিউবের তরফে হোক বা এই যে তোমার মিটে, গুগল মিটে হোক বা জুম হোক, যাই হোক না, কোথায় জুড়ে যাবে? এই রেসিডেন্ট লিস্টে। তো সমস্ত কিছু যত নতুন নতুন যা কিছু আসবে না, সমস্ত কিছু তোমার এই রেসিডেন্ট লিস্টে যুক্ত থাকবে। ঠিক আছে? হ্যালো স্যার, বলছিলাম সাউন্ডটা ইকো হচ্ছে, সাউন্ডটা ইকো হচ্ছে। রাহুল রয় কিছু জিজ্ঞেস করবে না তো বন্ধ করে না, তোমার এটা বন্ধ করে রাখো নাহলে। হ্যাঁ এবার ঠিক বলছিলাম স্যার, সাউন্ডটা ইকো হচ্ছে। সাউন্ডটা ইকো হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, সাউন্ড ইকো হচ্ছে, সব জায়গায় সাউন্ড ইকো হচ্ছে, দেখো না। আমি তো তাই বুঝতে পারছি না কোথায় সাউন্ড ইকো হচ্ছে। হ্যাঁ, এবার দেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে ছিল। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, তাহলে কি হলো তোমার শিডিউল গাড়ি কি বলছে? 7 নম্বর শিডিউল। তাহলে এই কোটা কথা বলছে। আচ্ছা, তোমাকে আমি, আচ্ছা এখন ক্লাস স্যার বসে আছে, এবার আমাকে ক্লাস বন্ধ করে দিতে হবে। দেখো, এই 7টা শিডিউল পড়াতেই আমার চলে গেল কতটা সময়, তো তাদের বুঝতে পারছো? তো এই জন্য তোমরা আজকে একটু লেট করে আরম্ভ হয়েছে, যেহেতু প্রথম ক্লাস তোমরা লেট করে আরম্ভ হয়েছে, একটু যদি একদম ডিরেক্ট যদি একটা বাজার থেকে শুনে দাও, আমি শিডিউলগুলো সবটা প্রায় শেষ করে দিতাম। 12টা শিডিউল আজকেই শেষ হয়েছে। তো তাহলে 7 নম্বর আর্টিকেল, তাহলে প্রথম থেকে শিডিউলগুলো কি কি হলো? একটা তোমার এই প্রথমে নেম অফ দ্য স্টেটস এন্ড ইউনিয়ন টেরিটরিজ, ওদের ওই রাজ্য আর তোমার কেন্দ্রশাসিত অঞ্চলের নামগুলো। সেকেন্ডটা বেতন। 3 নম্বরটা শপথ। 4 নম্বরটা হচ্ছে রাজ্যসভার সিট বিভাজন। 5 নম্বরটা তোমার হচ্ছে এসসি এসটিদের জন্য স্পেশাল প্রভিশন, মানে কিছু বিশেষ ব্যবস্থা। আচ্ছা, তারপরে 6 নম্বর তোমার কি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সংক্রান্ত ওদের যে বিশেষ সুবিধা। আর 7 নম্বর হচ্ছে পাওয়ারের ক্ষমতার বিভাজন। ব্যাস, এত অবধি থাকবে। 8 নম্বরে কিন্তু ভাষা চলে আসবে কিন্তু, ঠিক আছে? ওটা আমি আগের ক্লাসে বলাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আচ্ছা, কারণ কিছু কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, কেননা স্যার চলে এসছেন, আপনি পড়াবেন। কিছু কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো, এই সংক্রান্ত কিছু কোশ্চেন। আমি এতক্ষণ পর্যন্ত যা পড়েছি তার মধ্যে কি প্রবলেম যদি কিছু নেই বুঝতে পারো, আমাকে জিজ্ঞেস করো। 1 নম্বর শিডিউলে ছিল হচ্ছে ভারতের সমস্ত রাজ্যের নাম, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম আর ক্ষেত্র সংখ্যা, ক্ষেত্র। ঠিক আছে, ঠিক আছে, বলো কারো কিছু কোশ্চেন আছে? আচ্ছা, এখানে এই যে এতগুলো স্টুডেন্ট আছে, আচ্ছা সবাই কেউ কোশ্চেন করছে, আমি বুঝতে পারছি না কি ব্যাপার, কি আছে তো নাকি ছেড়ে দিয়ে পালিয়েছে? তার কারো কিছু কোশ্চেন নেই? কি কোশ্চেন নেই? হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছিলাম যে 6 নম্বর শিডিউলে আপনি বললেন না ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম পিছনে থাকা রাজ্যগুলিকে বলা হয়, তো ওটাকে কি, ওটার নামটা কিভাবে লিখবো, হেডলাইনটা? মানে হেডলাইনটা, আচ্ছা ওখানে লেখো তুমি যে
ওদের সংক্রান্ত বিশেষ সুবিধা, মানে বিশেষ যেসব সুবিধা, মানে ওই আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম সংক্রান্ত, মানে ওই মিজোরাম সংক্রান্ত রাজ্যের বিশেষ সুবিধা, এটুকু লিখে রাখো। ঠিক আছে, ঠিক আছে। Good afternoon, students. This is Abhijit sir, your English sir. In my previous class, I discussed about tense. Now we are discussing about tense. টেন্সটা আমি বলেছিলাম তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে টেন্সটা দরকার আছে। বেসিক গ্রামার বা বেসিক নলেজের জন্য তোমাদের টেন্সটা খুব দরকারি। হ্যাঁ, সেই জন্য টেন্স দিয়ে আমি শুরু করেছিলাম। তোমাদের আগের ক্লাসে বলেছিলাম, মনে আছে তো, যে টেন্সের কয়েকটা ক্লাসিফিকেশন, টেন্স এবং তার ক্লাসিফিকেশন। দেখো তোমাদের প্রিলিতে ধরো হচ্ছে এমসিকিউ টাইপের যেগুলো থাকে সেগুলোতে রয়েছে তোমাদের ধরো বাই টেন্সের উপর বিভিন্ন রকম ধরো কোথায় পড়ে বেসিক নলেজ। এবার তুমি যখন সে এতে যাবে, মানে তোমাদের মেন্সে যাবে, মেন্সে গেলে কিন্তু রাইটিং বিভিন্ন রকম জিনিস আছে, ট্রান্সলেশন থেকে শুরু করে তোমাদের রিপোর্ট রাইটিং বা ওরকম অনেক জিনিস রয়েছে। হ্যাঁ, কিছু বলছি আমাদের। আচ্ছা, এই অ্যাড গুলো কিভাবে সরাতে যাবে? অ্যাড আসছে তো, তাই না? হ্যাঁ, এই মুশকিল এটা। তো দেখো, ট্রান্সলেশন গুলো করার জন্য তোমাদের বেসিক নলেজটা ইংলিশে ভীষণ দরকার। তো সেটা আমি বলেছিলাম যে বেসিক নলেজ যদি গেইন করতে চাই তার জন্য কি করতে হবে? ভোকাবুলারি দরকার আছে, আর একটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে কি, যে আমাদের টেন্সের উপর নলেজ। টেন্সের নলেজ না হলে আমাদের সেন্টেন্স গুলো ঠিকঠাক হবে না, ভুল হয়ে যাবে। আর ভোকাবুলারিটা ভীষণ ভাবে দরকার। এবার ভোকাবুলারি যদি আমরা গেইন করতে চাই বা এনরিচ করতে চাই, তখন আমাদের কি দরকার হবে? তার জন্য আমি বলেছিলাম যে আমাদের বিভিন্ন বই গুলো পড়তে হবে এবং বিভিন্ন রকম স্টোরি বলো বা বিভিন্ন রকম মুভি বা নিউজ, ইংলিশ নিউজ, ওগুলো একটু একটু করে আমরা দেখবো বা শুনবো। শুধুমাত্র দেখো, এই জিনিসগুলো এই নয় যে আমি ইংলিশ আমি 2 দিন পড়লাম বা 1 মাস পড়লাম, পড়ে ইংরেজি অনেক কিছু শিখে নিলাম, এরকম ভাবে হবে না। মানে একটু একটু করে তোমাদের জানতে হবে যে কিভাবে জিনিসগুলো হচ্ছে। মানে একদিনে কোনো কিছু হয় না বা 1 মাসে কোনো কিছুই হবে না, একটু সময় লাগে। হ্যাঁ, তো যদি তোমরা এখন থেকে স্টার্ট করো যে আমরা ইংলিশে কিছু জানতে চাই বা কিছু শিখতে চাই, তাহলে তার জন্য আমি বলেছিলাম যে বেসিক জিনিসটা আগে আমরা শুরু করি। বেসিক জিনিসগুলো তোমরা হয়তো অনেকে জানো যে টেন্সের কি জিনিস আর টেন্সের ক্লাসিফিকেশন। টেন্স মিন্স ভার্ব নিয়ে কাজগুলো করা, ভার্ব নিয়ে যে কাজ করি আমরা। ধরো আমি বলছি, আমি আগের দিনে বলেছিলাম যে আমি এই খেলি বা খেলা করি প্রতিদিন, আর আমি এখন খেলছি আর আমি গতকাল খেলেছিলাম, এই জিনিসগুলোর মধ্যে একটা ডিফারেন্স আছে। তাহলে আমরা যদি শুরু করি এখন, হ্যাঁ, আমরা টেন্স দিয়ে শুরু করছি। উই আর গোইং টু স্টার্ট উইথ টেন্স। সো টেন্স এর ক্লাসিফিকেশন থেকে আগের দিন আমি লিখেছিলাম টেন্স আর তার ক্লাসিফিকেশন। টেন্সের ক্লাসিফিকেশন গুলো যদি দেখাই, তোমরা জানো যে বেসিক যে টেন্সের ক্লাসিফিকেশন হয় সেটাকে আমরা 3 ভাগে ভাগ করি। देयर आर 3 কাইন্ডস অফ টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই 3 ভাগে আমরা কি টেন্সকে ভাগ করি। হ্যাঁ, 3 ভাগে টেন্সকে ভাগ করতে পারি। কিন্তু এই জিনিসগুলো প্রেজেন্ট, যেটা প্রেজেন্ট মানে কি বর্তমান কাল, আমরা বাংলায় বলি বর্তমান, আর পাস্ট কে কি বলি অতীত, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। তার মানে প্রেজেন্ট মানে যেটা হচ্ছে, তাই তো, আর যেটা হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট, আর যেটা হবে মানে এখনো পর্যন্ত শুরু হয়নি সেটা ফিউচার। আবার এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এদের আবার ভাগ করা যায়, ক্লাসিফাই করা যায়। ক্যামেরা অফ মানে ওই অ্যাড গুলো আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা 4টে ভাগে ভাগ করি। যেমন ধরো প্রেজেন্টে 4টে ভাগ আছে। কি ভাগ আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট, আর কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, দরকার হলে নোট করে নিতে পারো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এগুলো কিন্তু বেসিক জিনিস। হ্যাঁ, এটা মাস্ট তোমাদের জানতে হবে। এই জিনিসগুলো না জানলে পরে আমরা কিন্তু ইংরেজি কিছু বলতে পারবো না, যা বলবো ভুল বলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস, এগুলো মাথায় রাখতে হবে। এই চারটে ভাগ, প্রত্যেকটার ভাগ আছে এরকম, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটে ভাগ, পাস্ট এরও সেম, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে আমরা ভাগ করব। হ্যাঁ, পাস্ট এরকম, ফিউচার এরকম, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো তোমরা নোট করে নিতে পারো। এইবারে জিনিসগুলো বললাম, যেগুলো অনেক রকম জিনিস বললাম, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই জিনিসগুলো তোমাদের প্রশ্ন আসবে যে জিনিসগুলো কি জিনিস, ইনডিফিনাইটটা কি বা সিম্পল প্রেজেন্ট, এর নাম আছে সিম্পল প্রেজেন্ট, আমরা বলতে পারি ইনডিফিনাইট না। তাহলে এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা কি বলবো, যে এটা কি জিনিস? যদি কারো বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস সিম্পল প্রেজেন্ট কি জিনিস, সেটা বুঝতে পারছি না, তাহলে বোঝার জন্য কি করতে হবে, আমাদেরকে একটুখানি ডিটেইলসে এটা জানতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, এটা নোট করো। বা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, এই যে জিনিসটা। এবারে সিম্পল প্রেজেন্ট টেন্স যে ব্যাপারটা, এটাকে আমরা বুঝবো কি করে বা জানবো কি করে? রুলস আছে, এই রুলস গুলো একটু মনে রাখতে হবে। ধরো সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি ধরো বললাম যে সূর্য প্রতিদিন কি হয়, সূর্য প্রতিদিন পূর্ব দিক দিয়ে ওঠে। সূর্য ওঠে পূর্ব দিক দিয়ে যদি বলি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। কেন, কি কি বিষয়টা আমাদের জানতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট সিম্পল প্রেজেন্ট টেন্সের যে গঠনটা, সেটা আগে মাথায় রাখতে হবে, যে গঠনটা কি রকম, মানে এটা এর যে গঠনটা, সেটা লিখে নিতে হবে। তাহলে প্রথমে এখানে থাকবে সাবজেক্ট প্লাস, সাবজেক্ট আমি পুরো লিখছি না, এটা অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখলাম, সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে কি আসবে, ভার্ব। এবারে ভার্বের কোন ফর্মটা আসবে, এটা ইম্পর্টেন্ট জিনিস। ভার্বের সিম্পল প্রেজেন্টে ভার্বের কোন ফর্মটা আসবে, এটা ভীষণ জানা দরকার। তাহলে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম বা এটাকে বলা হয় 1 নম্বর ফর্ম। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম লিখলাম, বা এটাকে অনেকে 1 নম্বর ফর্ম বলে, ফার্স্ট ফর্ম বলে। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অর রিমেইনিং, হ্যাঁ, মানে বাকি অংশ। এই যে বিষয়টা, এটা একটু মাথায় রাখতে হবে। এই যে বিষয়টা, এটা মাথায় রাখতে হবে, গঠনটা, না হলে ভুল হয়ে যাবে। তাহলে ফর এক্সাম্পল দিলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, বলি আগে বেসিকটা জেনে নাও, কোথায় এস বা ইএস হবে, সেটা সাবজেক্ট টু সাবজেক্ট হবে। এটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট এই বিষয়টা হবে। তাহলে আই প্লে ফুটবল। দেখো এখানে আমরা তাহলে মিলিয়ে নিই, সাবজেক্ট এখানে আই আছে, হ্যাঁ, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে প্লে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের V1, আর ফুটবল এটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তাহলে আমরা মিলাতে পারছি যে সাবজেক্টের পরে এই যে ফর্মুলাটা দিয়েছি, সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর ফর্ম বা ফার্স্ট ফর্ম, আর তারপরে অবজেক্ট, এই যে বিষয়টা এখানে আসছে। হ্যাঁ, এই জিনিসটা দেখে নাও একবার। এবারে যখন আমরা এই সাবজেক্টটা অনুযায়ী আমাদের ওই ইয়েস বা ইএস যে ব্যাপারটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট ওটা হয়। এবারে কখন হয় সেটা, আই উই এগুলোর পরে কিন্তু ওগুলো হয় না। এই জিনিসটা মানে ভার্বের সঙ্গে এস বা ইএস এটা হয় না। ভার্বের সাথে এস কিংবা ইএস কখন হয়, সেটা হি বা শি, এই যে ব্যাপারটা। এরপরে ধরো আমরা যখন প্লে লিখবো, প্লে লিখতে পারবো না, কি লিখবো, প্লেস, PLAYS, প্লেস ফুটবল। কিন্তু এই ব্যাপারটাও ক্লিয়ার না, হি বা সি যে ব্যাপারটা বললাম এটাও ক্লিয়ার না। এটাকে আরো ভালো করে বললে এটা হবে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটাকে বলা হবে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটাকে বলা থার্ড পারসন সিঙ্গুলার। এই যে ব্যাপারটা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে, তখন আমরা কি করব, সিম্পল প্রেজেন্টে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ হবে। এই যে ব্যাপারটা, এটা মাথায় রাখতে হবে। যদি কেউ এটা না বলে, তখন সে গ্রামাটিক্যালি এরর, মানে ভুল হয়ে গেল। যেমন আমি আগে তোমাদের এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম, দ্য সান
rises in the east. The sun rises in the east. অনেকে বলতে পারে কেন রাইজ হলো, মানে এখানে রাইজ হলো না কেন? Because the subject is in third person singular number. Because the third subject is in third person singular number. এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে কি হলো, তার জন্য এই যে ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ হচ্ছে, হ্যাঁ, এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে কারণ সে আর ভুল করবে না। হ্যাঁ, তাহলে কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কি হয়, ভার্বের সঙ্গে ইএস বা ইএস যোগ হয়। কিন্তু কখন হবে না, আবার ধরো এটা যদি ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তখন ইএস বা ইএস আর হবে না। এটা যেহেতু প্রেজেন্টে আছে এবং ভার্বের 1 নম্বর ফর্ম আছে তার জন্য এস বা ইএস হচ্ছে। এটা পাস্ট বা ফিউচারে হলে তখন এস ইএস এর প্রশ্ন আসবে না। শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট ফর্মে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে এই ভার্বের সাথে এস কিংবা ইএস এটা হয়। এটা মনে রাখতে হবে। তাহলে দেখো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আরেকটা কথা বলি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইটারনাল ট্রুথ যেগুলো হয়, এটা যদি এটা যদি নোট করে নাও তবে আমি একটু বলি তাহলে তোমাদের। আচ্ছা, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইটারনাল ট্রুথ এগুলো সব সিম্পল প্রেজেন্টে হয়। হ্যাবিচুয়াল ফ্যাক্ট এটা হচ্ছে একটা জিনিস, এটা নোট ডাউন করতে হবে তোমাদের। হ্যাবিচুয়াল ফ্যাক্ট তার মানে হলো অভ্যাসগত যে বিষয়গুলো, হ্যাঁ, প্রতিদিনের আমাদের যে কাজ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, বা এটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ বা ইটারনাল ট্রুথ। আরেকটা জিনিস আছে ইটারনাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ। হ্যাবিচুয়াল ফ্যাক্ট একটা বলি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইটারনাল ট্রুথ এগুলো কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিটে হয়। তাহলে হ্যাবিচুয়াল ফ্যাক্টের একটা एग्जांपल কি, যেমন ধরো তিনি প্রতিদিন গঙ্গায় স্নান করেন। তাহলে হি বাথস ইন দ্য গ্যাঞ্জেস এভরিডে। গঙ্গায় প্রতিদিন স্নান করেন তখন কি, হি বাথস ইন দ্য গ্যাঞ্জেস এভরিডে। এগুলো সব সিম্পল প্রেজেন্ট। আর ইটারনাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ যে বিষয়টা, এটা কি, যেমন ধরো ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা ইটারনাল ট্রুথ। এই যে বিষয়গুলো, এইসব বিষয়গুলো সব সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, অন্য কোনো টেন্সে হবে না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এগুলো অন্য কোনো টেন্সে হয় না। তাহলে সিম্পল প্রেজেন্টের যে ব্যাপারটা, এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। সিম্পল প্রেজেন্টের যে ব্যাপারটা মানে প্রত্যেক দিনই যে একটা কাজ করে, ধরো একজন প্রতিদিন মহাভারত পাঠ করে, হি রিডস মহাভারত এভরিডে, এগুলো সব সিম্পল প্রেজেন্ট মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। নেক্সট আমাদের যে বিষয়টা এর পরে যেটা আসে প্রেজেন্ট ইনডিফিনিট এর পরে, সেটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর পরে কি আসছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে ফর্মুলা, সেটা জানতে হবে। এই যে ফরমেশনটা কি থাকবে, সাবজেক্ট প্লাস অ্যাকর্ডিং টু সাবজেক্ট, am is এর কিছু আসবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি লিখে দিচ্ছি এখানে, আইএনজি প্লাস অবজেক্ট অর রিমেনিং। এবারে কি হলো, এটা হচ্ছে ফর্মুলা, বেসিক জিনিসটা জানতে হবে। এরপরে আমাদের एग्जांपल যদি দিই এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন তাহলে সাবজেক্ট আমি কি বললাম, সাবজেক্ট অনলি অ্যাকর্ডিং টু সাবজেক্ট, এই যে am is are। এবার ধরো যদি থাকে যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই, তাহলে আই এর পরে আমরা কি বসাবো, am। এবারে একটা ভার্ব, যে কোনো ভার্ব নাও, ভার্বের সঙ্গে আইএনজি হবে, যে কোনো ভার্ব নিলে সেটার সঙ্গে আইএনজি হবে। আই অ্যাম গোইং টু কলেজ, আই অ্যাম গোইং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি। আবার যদি উই লিখি তখন কিন্তু আর অ্যাম হচ্ছে না, আর হয়ে যাচ্ছে উই আর গোইং বা উই আর যাচ্ছি, উই আর রিডিং।
এবার বাকি অংশ তোমরা নিজেই লিখে নিতে পারো, যা কিছু হয়। হ্যাঁ, এই যে বিষয়টা। এবারে ধরো হি বা সি লেখা আছে, সাবজেক্ট যদি হি বা সি থাকে তখন কি হবে, তখন কিন্তু ওই এম আর এটা বসবে না, তখন ইজ হবে। ইজ, এইবারে একটা সাবজেক্ট দিলাম, হি ইজ কামিং বা হি ইজ কামিং। এবারে দেখো শেষে যদি ই থাকে ভার্বের শেষে, যেমন ধরো সি ও এম ই, তাই তো, ভার্বটা হচ্ছে কাম, সি ও এম ই, তখন কি হবে, এই যে ই আর হবে না, ওটা উঠে যাবে। হ্যাঁ, তখন আইএনজি হবে, কামিং। হ্যাঁ, হি বা সি ইজ কামিং ফ্রম কলেজ। এরকম ভাবে আমরা এই গঠনগুলো জেনে নেব। আবার দে হলে সেখানে আর হবে, দে আর, এই যে বিষয়গুলো। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। যখন ট্রান্সলেশন আমরা করব, তখন ট্রান্সলেশন করার সময় কিন্তু এগুলো লাগে। হ্যাঁ, ট্রান্সলেশন করার সময় আমরা যখন দেখবো যে ট্রান্সলেশনে এমন কিছু জিনিস দেওয়া আছে, তাহলে কি টেন্সে পড়ছে, তাহলে আমাদের এই বাংলা ইংলিশ যদি কেউ রিলেট করতে পারে একবার, অনেকে বলে যে বাংলার সঙ্গে ইংরেজির সম্পর্ক নেই, খুব একটা নেই, কিন্তু আছে। এবারে দেখো কিছু জিনিস যেগুলোতে আমরা খুব একটা রিলেট করতে পারি না, বাংলা আর ইংরেজি, কিন্তু যে বাংলা ভাষাটা ঠিকঠাক হতে পারে, মানে ভালো হবে, সেই ইংলিশে কিন্তু চেষ্টা করলে ভালো হতে পারে। কারণ কি, ভাষার যে নলেজ, সেটা কিন্তু একটা ভাষার সঙ্গে অন্য ভাষা ইন্টার রিলেটেড, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা এইভাবে বুঝে নিলাম। হ্যাঁ, আর এই ব্যাপারটা কি বাংলায় আমরা বলবো যে এখন যে বিষয়গুলো আমরা চলছে, মানে কন্টিনিউয়াস, এই দেখো এই যে বিষয়টা কন্টিনিউ, এই নামের মধ্যে অনেক কিছু আছে, ইন্ডিকেট করতে, দেখো কন্টিনিউয়াস মানে কন্টিনিউ হচ্ছে বা চলছে, তাহলে এখন চলছে বিষয়টা জানার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এর দেখবে এই সব জিনিসগুলো সাধারণত এন ও ডব্লিউ, নাও, এই ওয়ার্ডটা দেওয়া থাকে। হ্যাঁ, নাও মানে এখন চলছে, এখন করছি আমরা কি, এখন যে বিষয়টা চলছে তার জন্য আমাদের ভার্বটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এখন যেটা হচ্ছে, যে কোনো কাজ, যে কোনো অ্যাকশন, এনি কাইন্ড অফ অ্যাকশন যেটা এখন হচ্ছে, সেটার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। আর এই যে রুলসটা, মানে এই ফরমেশনটা কিন্তু লিখে রাখতে হবে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আমি গঠন বা যে ফরমেশনটা, সেটা তোমাদের কি রকম দেখে নাও, ওই একই টাইপের, একটু আলাদা। সাবজেক্ট প্লাস এখানে পারফেক্টে কি আসবে, ভেরি গুড, হ্যাভ অর হ্যাজ, এই যে ব্যাপারটা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট হোক, যে পারফেক্ট টেন্স হোক, সেখানে ভার্বের থার্ড ফর্ম থাকবে। পারফেক্টে আমরা জানি কি ভার্বের থার্ড ফর্মটা থাকে, হ্যাভ হ্যাজ এর পরে কি হবে, ভার্বের থার্ড ফর্ম, ভি3 বললাম। ভার্বের অনেকে বলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম একই জিনিস। প্লাস এরপরে কি আছে, অবজেক্ট অর রিমেইনিং। হ্যাঁ, এই যে ব্যাপারটা এরপরে আসে। তাহলে আমাদের এখানে যদি সাবজেক্ট, ওই যে বললাম, হ্যাভ আর হ্যাজ কোথায় বসবে, এই ব্যাপারটা জানতে হবে। তাহলে এবারে অ্যাকর্ডিং টু সাবজেক্ট হ্যাভ হ্যাজ হয়, যদি আই থাকে, যদি উই থাকে, এরপরে কি হবে, হ্যাভ হবে। হ্যাঁ, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উই হ্যাভ written a story, we have written a story, you have drawn, here AWN, you have drawn a picture। তাহলে এতগুলো एग्जांपल দিলাম, নিশ্চয়ই ক্লিয়ার ব্যাপারটা। এগুলো দেখো, এই সাবজেক্ট, এগুলো সব সাবজেক্ট এখানে হ্যাভ হয়েছে অ্যাকর্ডিং টু রুলস, হ্যাভ। তারপরে কি হয়েছে, ভার্বের থার্ড ফর্ম, প্রত্যেকটা ভার্বের থার্ড ফর্ম হয়েছে। তারপরে এগুলো অবজেক্ট বা বাকি অংশ বলতে পারো। এরপরে কি আসবে, সাবজেক্ট। এই ধরো এখানে দিলাম আমি হি বা সি যদি দিই, তখন কিন্তু হ্যাজ হবে। হ্যাঁ, তখন হ্যাজ করা হবে, হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম যেমন থাকে যেরকমই। এইবারে হি বা সি এইটা না বলে আমরা আরো যদি ভালো করে বলি, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
যখন তোমাদের থার্ড পারসন সিঙ্গুলার কর্তা বা সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কি হবে, তারপরে হ্যাজ বসবে, হ্যাভ আর হবে না, হ্যাজ বসবে আর তারপরে ভার্বের থার্ড ফর্ম। এই যে বিষয়টা এটা তো মাথায় রাখতে হবে, কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু তারপরে হ্যাজ বসবে, হ্যাভ বসবে না। বাকি সব জায়গায় আমরা হ্যাভ বসাবো। এইবারে এটা কাজটা কখন হয় বা এই যে অ্যাকশনটা এটা কখন হচ্ছে, এই যে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি আগে দিন বলেছিলাম, আমরা যে অ্যাকশন বা যে কাজটা সবেমাত্র কমপ্লিট করলাম, we have just finished, বা we have already finished, তার মানে কি যে কাজটা সবেমাত্র কমপ্লিট করেছি বা শেষ করেছি, তার রেস এখনো কাটেনি, সবেমাত্র কমপ্লিট করেছি, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে। আর যেটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, গতকাল হয়েছে, মানে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার হয়ে গেছে, সেগুলো সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট আর প্রেজেন্ট পারফেক্ট এগুলোর মধ্যে অনেক সময় কনফিউশন হয়, যেখানে আমি কোনটা বসাবো বা কোনটা আমার করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট আর সিম্পল পাস্ট এই বিষয়টা কিন্তু একটু নলেজে রাখতে হবে। যে কাজটা এই মাত্র সবেমাত্র শেষ হয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর যেটা লাস্ট নাইট, ইয়েস্টারডে, হ্যাঁ লাস্ট ইয়ার হয়েছে সেগুলো সব সিম্পল পাস্ট। আচ্ছা, এবার প্রেজেন্টের যে লাস্ট যে এটা ক্লাসটা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা এখানে আমরা কি করব, এখানেও একটা ফরমেশন আছে, সেটা কি প্রেজেন্ট পারফেক্ট আবার কন্টিনিউয়াস হচ্ছে, হ্যাঁ পারফেক্টের সঙ্গে কন্টিনিউয়াস। তার মানে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে কি আসবে, ভার্বের সঙ্গে আইএনজি হবে, ভার্বে এক নম্বর ফর্মের সঙ্গে V1 এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট বা রিমেইনিং যেটা আমি বলছিলাম। তাহলে এই বিষয়টা আগে তোমাদের ফরমেশনটা নোট ডাউন করতে হবে, বা ফরমেশনটা কি হয় সেটা একটু দেখে নিতে হবে। এবারে এক্সাম্পলটা দিলে আরো ক্লিয়ার হবে। I have been doing the work. I have been doing the work for 3 hours. It has been raining. It has been raining for 7 days. She has been raining since morning. এখানে একটা জিনিস সেটা হচ্ছে ইউজ অফ ফর এন্ড সিন্স। হ্যাঁ, সিন্স কোথায় ব্যবহার হচ্ছে আর ফর কোথায় ব্যবহার হচ্ছে, এই যে ইউজ অফ সিন্স এন্ড ফর এটা জানতে হবে। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম। ধরো এখানে পয়েন্ট অফ টাইম বলতে কি একটা নির্দিষ্ট সময় বলে দেবে, আর এই ফর হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম। ধরো 7 দিন, 10 দিন, 10 ঘন্টা, হ্যাঁ 7 ঘন্টা, এটা নির্দিষ্ট কোনো সময় বলেনি যে মঙ্গলবার সোমবার এরকম বলে, নির্দিষ্ট সময় নয়, এটা বলছে 7 দিন। হ্যাঁ,
একটা হচ্ছে এটা পিরিয়ড অফ টাইম, এটা 3 আওয়ার্স, তার জন্য ফর ইউজ করেছি। আর এখানে দেখো সিনস রয়েছে, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, মানে মর্নিং থেকে, ইভিনিং থেকে, 7টা থেকে, মানডে থেকে, সানডে থেকে, তখন কি হচ্ছে, তখন আমরা সিনস ইউজ করছি। এই যে ফর আর সিনস, এই যে ব্যাপারটা, এটা একটুখানি মাথায় রাখতে হবে। আর বাকি যে গঠনটা, এটা দেখে নাও, এইভাবে করতে হয়। এইবারে দেখো অনেক সময় ইউজ অফ ভার্ব থাকে, প্রপার ভার্ব, অনেক সময় থাকে যে ইউজ প্রপার ভার্ব, এখানে বসাতে হবে প্রপার ভার্ব। তখন দেখবে অনেক সময় দেওয়া থাকে যে 3 আওয়ার্স ফর 7 ডেজ সিন্স মর্নিং। ওখানে অনেকে দেখবে কনফিউশনে রিডিং থাকে বলে অনেকে কনফিউশনে কি করে, এটা দেওয়া আছে কিন্তু এটা দেওয়া নেই, তখন অনেকে ইজ এম ইজ আর কি করে দেয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দেয়। তখন আমাদের বুঝতে হবে যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তার কারণ কি, এখানে দেখো ফর সিন্স এই ব্যাপারগুলো রয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম, এই যে ব্যাপারটা, এটা যখন মেনশন করে দিচ্ছে তখন আমাদের বুঝতে হবে যে না, এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। এই জন্য অনেক সময় ভুল হয়ে থাকে। দেখো তাহলে এই যে ব্যাপারগুলো, এই যে গঠন এবং তার যে এক্সাম্পল গুলো, এগুলো যদি কারোর মনে থাকে তাহলে আর ভুল হবে না। আচ্ছা, এবার তোমাদের ফিডব্যাক নেব। হ্যাঁ, এইটুকু তোমরা এই ধরো প্রেজেন্ট টেন্সটা পুরো আমি ক্লিয়ার করলাম, এখানে আমি তো ক্লিয়ার করে দিলাম। এবার তোমাদের কি ব্যাপার বলো, তোমাদের কতটা কি বুঝলে বা কতটা কি সমস্যা রয়েছে? হ্যাঁ, ওটা বাংলায় বলে ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান, এই যে ব্যাপারটা, ভাষাটা ওটা খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ, বাংলায় এর থেকে ভালো ল্যাঙ্গুয়েজ হয় না, মানে ঘটমান বর্তমান। আমি যেটা বললাম যে এখন যে কাজটা ঘটছে বা চলছে তার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। এবার বাংলায় সেই জন্য ওটার নাম দিয়েছে ঘটমান বর্তমান। হ্যাঁ, আর যেটা প্রেজেন্ট পারফেক্ট সেটাকে বলা হয় পুরাঘটিত বর্তমান। হ্যাঁ, এটা পুরাঘটিত বর্তমান এরকম ভাবে নাম দিয়েছে। হ্যাঁ, যদি তোমরা যদি ব্যাপারটা ক্লিয়ার থাকো তাহলে আর এই যে বাংলা টার্ম গুলো এগুলো অতটা দরকার হবে না। হ্যাঁ, যদি ব্যাপারটা ক্লিয়ার থাকে। তাহলে এই যে ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে আমি যেগুলো বললাম, ধরো অনেক সময় প্রেজেন্ট পারফেক্টের জায়গায় একটু সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট মানে কখন হয় যে ডাক্তার কি যাওয়ার 5 মিনিট মারা গেল, ওটা পাস্ট পারফেক্ট, ওটা এখনো যায়নি আমরা। মানে একটা কাজ কি হয়েছে, দুটো কাজ থাকবে, দেয়ার উইল বি টু অ্যাকশনস। হ্যাঁ, দুটো কাজ থাকবে, তার মধ্যে একটা কাজ অলরেডি ঘটে গেছে। হ্যাঁ, তার মানে অতীতে যখন দুটো কাজ হবে, মানে দুটো কাজ একসাথে হবে, তখন একটা কাজ হচ্ছে পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর একটা পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা আমরা এখনো যাইনি, পাস্ট যখন করাবো তখন এই বিষয়গুলো ক্লিয়ার করে দেবো। এখন বলো প্রেজেন্টের মধ্যে তোমাদের কোন রকম কোনো, মানে বাংলা হোক ইংলিশ হোক, কোন রকম কোনো কনফিউশন থাকলে প্রেজেন্ট টেন্স নিয়ে তখন বলতে হবে। প্রেজেন্ট টেন্সে ধরো সিম্পল প্রেজেন্ট থেকে শুরু করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউশন করিয়ে দিলাম, কিন্তু আমি করিয়ে দিলে হবে না। তোমরা কতটা কি বুঝতে পারছো বা কতটা কি নিতে পারছো জিনিসগুলো। আর অনেকে হয়তো ভাববে যে এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য টেন্স বা এই জিনিসগুলো একদম, কিন্তু এগুলো বেসিক জিনিস। আর যতক্ষণ না তুমি বেসিক জিনিসটা বুঝতে পারবে, জানতে পারবে, তার মানে তার উপরে জিনিসগুলো কিছু বুঝতে পারবে। হ্যাঁ, যখন ধরো এই যে আমি বলছিলাম মেন্সের জন্য কম্পোজিশন গুলো করতে হবে, হ্যাঁ, ইংলিশ কম্পোজিশন গুলো, রাইটিং স্কিল, রাইটিং করার সময় কিন্তু এগুলো ভীষণ ভাবে দরকার হবে। তখন এই গ্রামাটিক্যাল এরার থাকলে, ধরো একটা টপিক আমি লিখছি, একটা টপিকের উপর, তো একটা টপিকের উপর আমার কখন ভালো লিখতে পারবো, বেসিক্যালি ওখানে তো যদি গ্রামাটিক্যাল এরার থাকে তার মানে তার কোনো মূল্য নেই। গ্রামাটিক্যালি তুমি ভুল লিখছো, হ্যাঁ, তার মানে জিনিসগুলো হলো না ঠিকঠাক। ট্রান্সলেশন যেমন থাকবে, ট্রান্সলেশনে কি দেখা হবে, তোমাকে তো ওখানে গ্রামাটিক্যালি তুমি ঠিকঠাক সাজাতে পারছো কিনা, ঠিকঠাক লিখতে পারছো কিনা, সেই বিষয়গুলো দেখা হবে। রামবাবু বাজারে যাচ্ছেন, হ্যাঁ, রামবাবু বাজারে যাচ্ছেন লেখা আছে, তুমি লিখছো যে রামবাবু গোজ টু মার্কেট, তাহলে সেটা ভুল হয়ে গেল। বাজারে যায় আর যাচ্ছেন দুটোর মধ্যে তফাৎ। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আমরা বাড়ি বাইরে বেরোতে পারছি না, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে আমি তখন ট্রান্সলেট করতে হবে আমাকে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফরমেশনটা যদি না জানি, ভুল হয়ে যাবে। তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর 7 ডেজ বা ফর 3 ডেজ, এই যে ব্যাপারটা যদি না জানি, তখন তো অনেকে লিখে দেবে ইট ইজ রেনিং ফর 3 ডেজ। যদিও এটা একটা কনফিউশনের ব্যাপার, অনেক সময় প্রেজেন্ট পারফেক্টের জায়গায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জায়গায় কন্টিনিউয়াস অনেক সময় হতে পারে, এটা আলাদা বিষয়। কিন্তু আমাদের তো প্রপার রুলসটা জানতে হবে, তাই নাকি?
তাহলে ট্রান্সলেশন বা যে কোনো জিনিস করার জন্য টেন্সটা অবধারিত, এটা লাগবেই। এটা জানলাম তারপরে আমি তো অনেক কিছু করতে পারবো। আগে ঘরের ভিতটা দরকার আছে, তারপরে ঘরের উপরে আমরা যা কিছু করার করবো। সুতরাং তোমাদের এই যে ব্যাপারগুলো মানে কি বলতো, এটা তো অ্যাকচুয়ালি এই যে প্রসেসটা, এই প্রসেসটা তো একটা শর্ট টার্ম প্রসেস নয়, লং টার্ম প্রসেস। তো একটা ল্যাঙ্গুয়েজ আমি আগের দিনও বলেছিলাম, আমার প্রিভিয়াস ক্লাস আমি বলেছিলাম যে আমার একটা জিনিস শেখার জন্য কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা বলা যাবে না। অনেকে সেটা 2 দিনে হতে পারে, অনেকে 10 দিনে হতে পারে। তাহলে তোমরা কতটা ডেডিকেট করছো, কতটা সেই জিনিসগুলো মাথায় রাখছো, তার উপর ডিপেন্ড করবে। এগুলো একটু সময় লাগবে। আর ভোকাবুলারির জন্য বলেছিলাম, ভোকাবুলারির জন্য তোমার এক কাজ করতে হবে, সেটা হচ্ছে ইংরেজিটা পড়তে হবে। খবরের কাগজ ধরো, খবরের নিউজ পেপার টাইমস অফ ইন্ডিয়াটা সহজ ভাষায় থাকে, তো টাইমস অফ ইন্ডিয়াটা কি করতে হবে, ফলো করতে হবে। টাইমস অফ ইন্ডিয়ার খবরগুলো একটুখানি ভাষা করে, যেগুলো ধরো কিছু এই নয় যে তোমার পুরো সব ওয়ার্ডস আননোন, কিছু ওয়ার্ডস অবশ্যই জানা ওয়ার্ডস আছে, বা তার মধ্যে যেগুলো যে ওয়ার্ডস গুলো আননোন আছে, সেই আননোন ওয়ার্ড গুলোকে কি করতে হবে, ইউ হ্যাভ টু গো টু ডিকশনারি। তার জন্য ডিকশনারিটা আমাদের দেখতে হবে, ডিকশনারিটা দেখে একটুখানি আমরা সলভ করে নিলাম যে এই এটা মানে এইটা। তো এরকম হয়। আর আরো ভালো যেটা আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে তোমাদের ওই যে ছোটদের যে গল্প বইগুলো, সেটা হতে পারে 7, 8 ক্লাস 7, 8 স্ট্যান্ডার্ডে, অথবা হতে পারে তোমাদের 9, 10 এর যে গল্পগুলো, সেই ব্যাপারগুলো সেখানে কি বলতো, তোমাদের শুধুমাত্র পড়া হচ্ছে, মানে ভোকাবুলারির জন্য পড়ছো না, সেটার মধ্যে তোমাদের কি লাগে, একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তাই নাকি? সেই জিনিসগুলো কিছু জিনিস আছে, বিশেষ করে ফ্যাবুলাস টেলস গুলো, যেগুলো হিতোপদেশের গল্প, পঞ্চতন্ত্রের গল্প, সেখানে দেখবে তোমাদের ভালো লাগবে। প্লাস ওগুলোতে কিছু জিনিস থাকে, কিছু ওয়ার্ডস, মানে ওয়ার্ডস গুলো যেগুলো তোমাদের জানা হয়ে যায়, অজান্তেই জানা হয়ে যাবে। একটা সেন্টেন্সে ধরো 2 বা 3টে ওয়ার্ড জানা আছে, তোমাদের একটা ওয়ার্ড জানা নেই, তুমি যখন ওটা পড়বে পুরো জিনিসের জিনিসটা, তখন ওই ওয়ার্ডটাও জানা হয়ে যাবে। ধরো হাই যে ব্যাপারটা, হাই মানে উঁচু আমরা জানি, আবার কোথাও কোথাও দেখবে লফটি বলে লাগে, LOFTY, তাহলে এর মাধ্যমে আমরা কি জানবো, হাই এর যে লফটি ব্যাপারটা জেনে গেলাম। আবার ভয় পাওয়া, ইংরেজি অ্যাফ্রেড বা স্কেয়ার্ড, এই যে ব্যাপারটা, ফ্রাইটেন্ড, তাহলে অনেকগুলো ওয়ার্ড হয়। এবারে এই ওয়ার্ডগুলো কোথায় কোনটা বসাবো আমরা, তার জন্য আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু রিড মোর অ্যান্ড মোর। সেটা হতে পারে স্টোরি বুকস বা ছোটদের যে বইগুলো আছে, টেক্সট বুক, সেগুলো ফলো করলে ভালো হয়। এবারে তার জন্য কি করতে হবে বলো, তোমাদের একটুখানি বিভিন্ন ধরনের বইগুলো একটু ঘাটাঘাটি করতে হবে। সময়টা বের করতে হবে যে কিভাবে আমরা বইগুলো পড়বো, কিভাবে। বই পড়তে আশা করি তোমাদের এই দেখো, একটা জিনিস হচ্ছে বই পড়তে অনেকে ভালো লাগে না, এটা সমস্যা। বই পড়তে অনেকে ভালো লাগে না, কিন্তু কি একটু ভালো লাগাতে হবে। আর বিশেষ করে ছোটদের গল্প, ধরো এখন আমরা অনেকটা ম্যাচিউর হয়ে গেছি, ম্যাচিউর হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা ছোটদের বইগুলো পড়ি, আমাদের অনেকটা ইজিয়ার লাগবে। তখন ধরো ক্লাস 10-এ যে পড়ে, সে কিন্তু তার কাছে ওই বইটা খুব কঠিন, কিন্তু যখন গ্রাজুয়েশনের একজন স্টুডেন্ট বা এইচএস এর একটা স্টুডেন্ট সে পড়বে, তখন এগুলো সোজা জিনিস ছিল মনে। সেই জন্য ওইগুলো যদি পড়ো, তোমাদের ধরো একটা টেক্সট তোমরা পড়ছো, একটা ধরো সেলফিশ জায়ান্ট আমি পড়ছি, সেলফিশ জায়ান্ট। তো সেলফিশ জায়ান্ট যখন পড়ছি, তার মানে ওখানে প্রথমে টাইটেলটা দেওয়া আছে দ্য সেলফিশ জায়ান্ট, তার মধ্যে আমরা কি জানলাম যে সেলফিশ এই ওয়ার্ডটার মানে কি জানতে হবে। এইবারে সার্চ করবো, তাহলে এই জিনিসটার মাধ্যমে ওর ভেতরে আরো প্রচুর যে জিনিসগুলো আছে। স্টোরিটা তো এমনিই ভালো, আজকের রয়্যাল স্টোরিটা এমনিই ভালো, কিন্তু ওর যে বিভিন্ন সেন্টেন্সগুলো যখন পড়বো, তখন আমরা কি হবো, আমরা রিলেট হবো উইথ মেনি আদার ওয়ার্ডস দ্যাট আর আননোন টু আস। অনেক ওয়ার্ডস আমরা জানবো যেগুলো আমাদের কাছে আননোন, সেগুলো আমরা আস্তে আস্তে করে জানতে পারবো। তাহলে সেই জন্য আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে একটু ভালো ভালো স্টোরি গুলো, বিশেষ করে আর ইংলিশ কার্টুন গুলো যদি পারো দেখা মাঝে মাঝে। এগুলো হয়তো অনেকে ভাববে যে এই জিনিসগুলো ওরা দেখছে, তো বড় বড় বইয়ে ওরা দেখছে, কিন্তু না, ওর মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে। আর এই জিনিসগুলো তো আমাদের একদিনে আমরা প্রচুর, আমি বলছি বারবার যে একদিনে আমরা প্রচুর কিছু অ্যাচিভ করতে পারবো না, একটু একটু করে আমাদেরকে সেগুলো অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, আজকের তাহলে তোমাদের এইটুকু, পরের দিন দেখা হচ্ছে আবার।